আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের এসএসসি 25 ব্যাচের জন্য আমার চেষ্টা শেষ নাই এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে চলে আসছি মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা যেই চ্যাপ্টারটা আছে এটা টোটালি ম্যাথমেটিক্স বেসড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে সিকিউ করতে গেলে ম্যাথগুলোকে একটু ব্রড করে করতে হয়, বাট যখনই তুমি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ করতে যাবা তখন তোমার লাগবে অনেক শর্টকাট ট্রিক্স, তখন লাগবে বেশ কিছু ছোট ছোট নিয়ম এবং বেশ কিছু জিনিসপত্র জানা, যেগুলা জানলে তুমি অনায়াসে এই চ্যাপ্টার থেকে একদম 100-এ 100 প্রস্তুতি নিতে পারবা। সো তোমাদের সাথে আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া আজকে নিয়ে চলে আসছি মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে 100-তে 100 প্রস্তুতি। টোটাল চ্যাপ্টার জুড়ে আমরা 80টা মতো এমসিকিউ সলভ করব। এখানকার টপিকগুলোর উপর তোমাকে আমি এমন কিছু শর্টকাট টিপস এন্ড ট্রিক্স শেখাবো যেগুলোর মাধ্যমে তুমি মাত্র 10 থেকে 15 সেকেন্ডে একটা এমসিকিউ গুলা সলিউশন করতে পারবা। সো যাদের এই চ্যাপ্টারে শর্টকাট ট্রিক, নিয়ম কানুন এগুলা তেমন একটা জানা নেই, কোনো সমস্যা নেই, এই ক্লাসটি আমার সাথে সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করো। ক্লাস নোটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ক্লাস নোট দেখে দেখে তুমি যতবার খুশি প্র্যাকটিস করো। দরকার হইলে এই ক্লাসটাই তুমি 2 থেকে 3 বার করবা, 2 থেকে 3 বার করে বারবার বেসিকগুলা কভার করে ফেলবা, তাহলেই দেখবা যে আর কখনো এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ তোমার ভুল হবে না। সো প্রত্যেকটা এমসিকিউ এর বেসিক সহ আমি তোমাকে সুন্দর মতো দেখিয়ে দিব। যারা প্রথমবার করতেছো এই চ্যাপ্টারটা তাদেরও এইটা বুঝতে একদমই অসুবিধা হবে না, জাস্ট আমার সাথে সাথে করো, ঠিক আছে? যদি একবার করে মনে হয় যে তুমি এখনো কনফিডেন্ট না, তাহলে এই চ্যাপ্টারটা তুমি 2 বা 3 বার করে সলিউশন করো। যারা এই ক্লাসগুলা পরীক্ষার আগের রাতে দেখবা, তোমরা এগুলাকে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে নিয়ে যেতে পারো। পরীক্ষার হলে এই এমসিকিউ গুলাই তুমি হুবহুব কমন পাবা, আই ক্যান গ্যারান্টি ইউ, হুবহুব কমন পাবা। 25-এ 25 এমসিকিউ পাইতে এই ক্লাসগুলো তোমাকে অন্য লেভেলের হেল্প করবে, বিলিভ মি। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা প্রথমেই আসবো আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ সেগমেন্টে। আমরা দেখো প্রথমে যে সেগমেন্টটায় যাব, বলছে প্রথম এমসিকিউ দেখো, 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। সো এখানে আমাদের মোল জিজ্ঞেস করছে, তাই না? মোলের বেসিক কনসেপ্টটাই যদি আমরা একটু যাই, মোলের বেসিক কনসেপ্ট দেখো, মোল এর বেসিক কনসেপ্ট হচ্ছে মোলকে এন দিয়ে প্রকাশ করা হয়। এখন এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এই যে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এইটা আসলে ভর দিয়ে তৈরি মোল। কি দিয়ে তৈরি মোল? দেখো এটা আসলে ভর দিয়ে তৈরি। এই মোলটা আমরা ভর থেকে পাই। এই এম, এম হচ্ছে আমার আণবিক ভর। এম কি? এম হচ্ছে আমার আণবিক ভর। আর ডাব্লিউ হচ্ছে, ডাব্লিউ, ডাব্লিউ কি বলো? ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে যে ভর দেয়া থাকবে, যে ভর দেওয়া থাকবে। সো দেখো একটা হচ্ছে যেই ভর দেয়া থাকবে, আর এম হচ্ছে আণবিক ভর। সো আমার এখানে মোল চাইছে, তাই না? মোল চাইলে আমার এন এর ভ্যালু চাইছে। সো এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। কোন ভর দেয়া আছে? দেখো 27 গ্রাম দেয়া আছে, তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত? ডাব্লিউ ইকুয়ালস টু 27। তাহলে উপরে আমরা বসালাম 27 ডিভাইডেড বাই এম। পানিতে, পানি মানে কি? H2O। সো H2O তে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, H2O তে আণবিক ভর কত? তাহলে এম আণবিক ভর কার জন্য? পানির জন্য। সো H2O, তাহলে দেখো দুইটা হাইড্রোজেন, তাহলে ভর কত? 2, অক্সিজেন 8, 16। সো ক্যালকুলেশন করলে পানির আণবিক ভর আসে হচ্ছে 18 গ্রাম। তাহলে এখানে আমরা 18 বসাবো। তাহলে দেখো আমরা ক্যালকুলেটরে এখন বসাবো 27 ডিভাইডেড বাই 18 করলে আমাদের ভ্যালু আসে দেখো 1.5 মোল। তাহলে এখান থেকে আমরা উত্তর পাচ্ছি কত? 1.5 মোল। তাহলে আমরা কি করলাম? আমরা এখানে ম্যাথটা ক্যালকুলেশন করলাম। কি করলাম? মোলের ভ্যালু n ইকুয়ালস টু বের করলাম। n ইকুয়ালস টু আমরা জানি w ডিভাইডেড বাই m। w মানে যেই ভর দেয়া থাকবে, m মানে আণবিক ভর। তাহলে যেই ভর দেয়া থাকবে তার ভ্যালু কত দেয়া আছে? 27 গ্রাম। আর আণবিক ভর কত? আণবিক ভর দেখো আমাদের পানির জন্য 18 গ্রাম। তাহলে আমরা w ডিভাইডেড বাই m করলে এখান থেকে ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, পরে আসো, বলছে 4 গ্রাম ক্যালসিয়াম কত মোল। খেয়াল করো, 4 গ্রাম ক্যালসিয়াম কত মোল এটা জিজ্ঞেস করছে। সো কত মোল জিজ্ঞেস করছে, তাহলে যেই ভর দেয়া আছে সেটা ডাব্লিউ। তাহলে ডাব্লিউর ভ্যালু কত দেয়া আছে? দেখো তো 4 গ্রাম। এবার ক্যালসিয়াম বলছে, তাহলে ক্যালসিয়ামের জন্য আণবিক ভর, আণবিক ভর ক্যালসিয়ামের জন্য কত? ক্যালসিয়াম 20, 40। তাহলে আণবিক ভর ক্যালসিয়ামের জন্য কত? 40 গ্রাম। মুখস্থ করতে হবে এইগুলা, এইগুলাই হুবহু আসবে। সো তোমার এই আণবিক ভরগুলো মনে রাখতে হবে। তাহলে কত মোল? মোল বের করবো কিভাবে? n ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই m। তাহলে দেয়া আছে দেখো 4 গ্রাম, আণবিক ভর 40। কাউন্ট করলে দেখো এখান থেকে কাটাকাটি করলে, এর সাথে এই কাটাকাটি করলে 4 10 এ 40। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 10 মানে 0.1 মোল।
ঠিক আছে 0.1 মোল। সো এইটা আসে হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, একটু ইয়াটা। সো আমরা যেখানে ছিলাম আমরা এই ম্যাথটা দেখলাম এটা কেমনে করতে হয়। এরপরে আমরা চলো পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা বলছে যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত। দেখো মোলের একটা বেসিক কনসেপ্ট জানতে হবে তোমাকে। মোল এই জিনিসটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে তৈরি হয়। মোল সবসময় যে ভর দিয়ে তৈরি হবে তা কিন্তু না। মোল ভর দিয়ে যখন তৈরি হয় তখন এটাকে আমরা W/M আকারে লিখি। মোল কিন্তু সংখ্যা দিয়েও তৈরি হতে পারে। সংখ্যা মানে কি, ধরো কখনো আমাদের অণু সংখ্যা বলতে পারে, অণু সংখ্যা বলতে পারে, কখনো আমাদের পরমাণু সংখ্যা বলতে পারে, কখনো আমাদের আয়ন সংখ্যা বলতে পারে। সো এই যে তিন ধরনের সংখ্যা আছে, অণু, পরমাণু, আয়ন, এই সংখ্যা দিয়ে যদি মোল তৈরি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে, দেখো N/N। এন এ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, এন এ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারে 1 মোল হয়। আবার বলি, এন এ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যায় 1 মোল হয়। আর এই উপরে যে এনটা আছে এটা হচ্ছে যেই নাম্বার দেয়া থাকবে। ধরে নিলাম ব্যাপারটা এরকম, অ্যাভোগাড্রো নাম্বার ধরে নিলাম কাল্পনিকভাবে, অ্যাভোগাড্রো নাম্বার ধরে নিলাম 10, তাহলে 10-এ 1 মোল যদি হয়, এখন আমাদের কাছে ধরো নাম্বার দেয়া আছে 5, তাহলে 5/10 মানে এখানে কয় মোল হবে বলো তো, হাফ মোল হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার আসলে এনে 10 না, এনে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এই নাম্বারটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার। দেখো অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু কত, Na ইকুয়ালস টু 6.023 ইন্টু 10⁻23। এতটি অণুকে, অণুতে 1 মোল হয়, এতটি পরমাণুতে 1 মোল হয়, এতটি আয়নে 1 মোল হয়। সো তুমি অণু, পরমাণু বা আয়ন যেইটা নিয়েই মোল কাউন্ট করতে যাবা, সেই মোল কাউন্টের জন্য এই সংখ্যাটা মনে রাখা লাগবে। তাহলে N/Na এইটা আসলে সংখ্যা দিয়ে মোল তৈরি করার পদ্ধতি। এটা কি দিয়ে, এটা আসলে সংখ্যা দিয়ে মোল তৈরি করার পদ্ধতি। আচ্ছা এবার দেখো N/Na ছাড়াও আয়তন দিয়েও মোল বের করা যায়। সো দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপ, এটাকে বলে এসটিপি। এসটিপিতে মোল হয় হচ্ছে VL/22.4 লিটার। সো 22.4 লিটারে 1 মোল হয়। যে কোনো একটি আয়তনকে 22.4 দিয়ে ভাগ করলে এখানে আমরা মোল পাই। সো এই যে ফর্মুলাটা পাইলাম এটা আসলে আয়তন দিয়ে মোল বের করার ফর্মুলা। সো এক লাইনে মুখস্থ করবা N ইকুয়ালস টু W/M N/Na VL/22.4 লিটার। এটাকে কি করবা, এক লাইনে মুখস্থ করে রাখবা। এই যে টোটাল অংশ এটাকে এক লাইনে মুখস্থ করে রাখবা, তাহলে ম্যাথ করতে তোমার ইজি হবে। আরো বড় আছে, টোটাল 8 থেকে 9টা ফর্মুলা আছে, বাট তোমাদের লেভেলে, এসএসসি লেভেলে শুধুমাত্র এই অংশটুকু জানলেই তুমি অধিকাংশ ম্যাথই পারবা। জাস্ট এই অংশটুকু জানতে হবে কি, এসটিপিতে আয়তন, আয়তন দিয়ে তোমার মোল বের করা, সংখ্যা দিয়ে মোল বের করা, ভর দিয়ে মোল বের করা। এই ফর্মুলাটা এক লাইনে লিখতে পারতে হয়। ওকে, সো এটা সামনে আরো কয়েকবার দেখাবো, এখন আমরা এইভাবে দেখিয়ে দিলাম। পরে বলছে দেখো 18 গ্রাম গ্লুকোজে অণু সংখ্যা কত। খেয়াল করো অণু সংখ্যা বলছে, যখনই সংখ্যা কথাটা আসবে তখনই না আমাদের ওই ফর্মুলায় যেতে হবে, N ইকুয়ালস টু W/M N/Na। সো খেয়াল করো এখানে কিন্তু আমাদের মোল নিয়ে কিছু বলে নাই, আমাদের বলছে গ্রাম নিয়ে এবং সংখ্যা নিয়ে। খেয়াল করো কি বলছে, গ্রাম নিয়ে এবং সংখ্যা নিয়ে। তাহলে গ্রাম এবং সংখ্যা নিয়ে যদি বলে, তাহলে দেখো গ্রামের জন্য বা ভরের জন্য আমরা এই ফর্মুলা পাই, আর সংখ্যার জন্য আমরা এই ফর্মুলা পাই। তখন আমাদের এন লাগতেছে না, আমাদের এটার সাথে এটা সমান, যেহেতু এই রিলেশনটুকু করলে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বের করে নিব W/M ইকুয়ালস টু N/Na। সো W এর ভ্যালু কত দেখো দেয়া আছে 18 গ্রাম। এবার গ্লুকোজের ক্ষেত্রে বলছে, তাই না, গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। সো গ্লুকোজের আণবিক ভর তোমার মুখস্থ থাকা লাগবে। এটা একটু দেখো আণবিক ভর কত আসে। কার্বনের জন্য আণবিক ভর 12 × 6, অক্সিজেনের, হাইড্রোজেনের জন্য 1 × 12, অক্সিজেনের জন্য তোমার কত আসবে, অক্সিজেন 8 16 16 × 6, ক্যালকুলেশন করলে এখান থেকে টোটাল 180 আসে। হ্যাঁ, সো আমি এটা ক্যালকুলেশন করে জানি, এই জন্য আমি ডিরেক্ট লিখলাম যে গ্লুকোজের ক্ষেত্রে আণবিক ভর 180 আসে। তোমার এটা মুখস্থ করতে হবে। তুমি এভাবে চাইলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করে পরীক্ষা হলে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এটা মুখস্থ থাকলে তোমার ম্যাথ করতে ইজি হবে। সো আমার মুখস্থ আছে, আমি মুখস্থ বসাই দিব 180 নিচে ইকুয়ালস টু N/Na। সো অণু সংখ্যা কত হবে এটা যদি এখন বের করতে চাই, তো দেখো অণু সংখ্যা N ইকুয়ালস টু অ্যাভোগাড্রো নাম্বার গুণ হয়ে যাবে আড়াআড়ি। সো এটার সাথে এটা কাটাকাটি করো, দেখো 10 থাকে, তাহলে উপরে Na অ্যাভোগাড্রো নাম্বার, নিচে 10। সো অ্যাভোগাড্রো নাম্বার কত আসবে বলো তো,
6.023 into 10 to the power 23 divided by 10 ক্যালকুলেশন করলে এই 10 এর সাথে এই 10 কেটে যাচ্ছে, কেটে যে 10 to the power 22 দাঁড়াচ্ছে। তাহলে ফর্মুলা অনুযায়ী আসে 6.023 into 10 to the power 22। এই যে অংশটা আসে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে এখানে আমাদের 18 গ্রাম গ্লুকোজে অনুসংখ্যা কত? অনুসংখ্যা আসবে হচ্ছে 6.023 into 10 to the power 22। এটা বুঝতে পারছো জিনিসটা? তাহলে যদি আমাদের কখনো বলে যে 18 গ্রাম গ্লুকোজে অনুসংখ্যা কত, 18 গ্রাম গ্লুকোজে অনুসংখ্যা কত, কিভাবে বের করব? আমরা প্রথমে W/M equals to N divided by N এ নিব। আমাদের ফুল ফর্মুলাটা কি? ফুল ফর্মুলা কিন্তু ফুল ফর্মুলা আরো জিনিসপত্র আছে, এখানে VL divided by 22.4 এটা লিখতে হবে। এই টোটাল এখান থেকে এটা হচ্ছে ফুল ফর্মুলা, বাট এখান থেকে আমাদের লাগবে খালি মাঝখানের অংশটুকু, কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা ভর আর এটা হচ্ছে সংখ্যা, সো ভরের সাথে সংখ্যার সম্পর্ক তৈরি করতে হবে। আচ্ছা, পরের ম্যাথটা আসো। বলছে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান? কতটি অণু বিদ্যমান কি চাইছে? ক্যালসিয়াম কার্বনেটে অণু সংখ্যা চাইছে। সো ক্যালসিয়াম কার্বনেটে অণু সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমরা আবারও লিখব N equals to W divided by M VL divided by 22.4 equals to N divided by N। ফর্মুলাটা ফুল লাইন লিখে নিলাম। এখন এখানে দেখো দেয়া আছে ভর, ভর দেয়া থাকলে এই অংশটা, আর চাইছে অনুসংখ্যা, অনুসংখ্যা দেয়া থাকলে এই অংশটা, তাহলে এটার সাথে এটার রিলেশন, তাহলে W divided by M equals to N divided by NA। তাহলে দেখো এই জায়গাতে কি করব, W এর ভ্যালু দেখো 5 গ্রাম দেয়া আছে, উপরে W এর ভ্যালু 5 গ্রাম লিখলাম। M ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 গ্রাম। যদি তুমি এমনি হিসাব করো 100ই পাবা। দেখো ক্যালসিয়াম 20 40, কার্বন 6 12, অক্সিজেন 8 16 গুণ 3, সো দেখো 40 প্লাস 12 প্লাস 48, ক্যালকুলেশন করলে কত আসবে? 100 আসবে। ঠিক আছে, এই 100 গ্রাম পাইলাম। সো এখানে আমাদের W এর ভ্যালু 5 গ্রাম, M এর ভ্যালু 100 গ্রাম, উপরে N ডিভাইডেড বাই দেখো NA। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে কি পাবা? দেখো 5 দিয়ে এই 100 কে কাটো, 5 20 100। তাহলে দেখো এখান থেকে অণু সংখ্যা বের করব N equals to NA divided by কত? 20। তো দেখো NA divided by 20, তার মানে উপরে দাঁড়াচ্ছে 6.02 into 10 to the power 23, নিচে 20 মানে 2 into 10। সো দেখো এখন এখান থেকে তুমি যদি কাটাকাটি করো, এই 10 এর সাথে এটা অ্যাডজাস্ট করলে 10 to the power 22, এটার সাথে এটা অ্যাডজাস্ট করলে 3.01। তাহলে দেখো 3.01 into 10 to the power 22, এটা আসে হচ্ছে কারেক্ট আনসার। ক্যালকুলেটরে একবারও করতে পারতাম, আমার মুখোমুখি করে অভ্যাস, এজন্য মুখোমুখি করে ফেলছি। সো দেখো এখানে 3.01 into 10 to the power 22, এটা দেখো খ নাম্বারে আছে, তাহলে খ নাম্বার আমার এখান থেকে কারেক্ট আনসার। গ্রেট। পরে আসো, বলছে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কতটি? দেখো এখানে কিন্তু অণুতে পরমাণু সংখ্যা চাইছে, অণু এবং পরমাণু দুইটা তো বুঝো। তাহলে দেখো পানির অণু, এইটা ধরো 1 মোল নিলাম, 1 মোল নিলাম। সো খেয়াল করো এই 1 মোল পানিতে পরমাণু সংখ্যা চাইছে আমার, তাই না? তো 1 মোল পানিতে আমার অণু সংখ্যা, এটা তো একটা পানির অণু। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তুমি সংখ্যার হিসাব করবা, সংখ্যার হিসাবে তুমি যদি অণু নিয়ে হিসাব করো, তাহলে অণু থেকে হিসাব করে তুমি অণুই পাবা সব সময়। ঠিক আছে, পরমাণু থেকে হিসাব করলে তুমি সব সময় পরমাণু থেকে পরমাণুই পাবা। ঠিক আছে, আর তুমি যদি আয়ন নিয়ে হিসাব করো, আয়ন থেকে সব সময় তুমি আয়নই পাবা, মাথায় রাখতে হবে এটা। তাহলে এখন তুমি যেহেতু এখানে অণু নিয়ে হিসাব করতেছো, 1 মোল অণু থেকে তুমি অণুই পাবা, তাহলে এখানে সংখ্যা হিসাব করলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পাওয়া যায় কত? 6.023 into 10 to the power 23টি, এতটি অণু পাওয়া যায়। তাহলে এতটি অণু, তাহলে 1 মোল পানিতে এতটি অণু থাকে। ঠিক আছে, এতটি অণু থাকে। এখন চিন্তা করো এই পানির ভিতরে 2টা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে 1 মোল পানিতে পরমাণু সংখ্যা কয়টা দেখো তো? 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, মানে টোটাল পরমাণু 3টা। তাহলে এতটি অণুতে কত হবে? একটা অণুতে যদি 3টা পরমাণু হয়, তাহলে এতটি অণুতে এখানে টোটাল অণু সংখ্যা, পরমাণু সংখ্যা হিসাব করতে গেলে 3 into 6.023 into 10 to the power 23, এটা আসবে না? এটা আসবে। বুঝতে পারছো? সো এইটা আসলে টোটাল মিলে ক্যালকুলেশন করলে ঘ নাম্বার আসবে হচ্ছে আমার কারেক্ট আনসার। হিসাব করে দেখো ঘ নাম্বার আসে, 3 দিয়ে গুণ করো, অ্যাভোগাড্রো সংখ্যাকে 3 দিয়ে গুণ করো, দেখো ঘ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার আসে 1.20 into 10 to the power 24।
এই ঘ নাম্বার আসবে হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে মেইন কাহিনীটা কোথায় দেখো, দেয়া আছে অণু বাট চাইছে কি পরমাণু। তাহলে অণু থেকে পরমাণুতে কনভার্ট করতে হবে। একটা পানির অণুতে 3টা পরমাণু আছে, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এই হচ্ছে আমাদের কাহিনী। এবার বলছে দেখো অক্সিজেনের, খেয়াল করো অক্সিজেন মানে O2, 0.5 মোল সমান কত গ্রাম। তাহলে কত গ্রাম মানে কি, এটা ভর চাইছে, আর এখানে দেয়া আছে কত মোল। তাহলে দেখো মোলের সাথে ভরের সম্পর্ক n = W/m। তাহলে এই n এর ভ্যালু কত মোল, 0.5 মোল, বসাই দিলাম 0.5। কত গ্রাম মানে ওয়েটটা বের করতে বলছে, তাহলে W এর ভ্যালু বের করতে বলছে। অক্সিজেনের জন্য আণবিক ভর কত, 32। তাহলে ক্যালকুলেশন করলে দেখো W = 0.5 × 32। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে, হাফ ইন্টু 32, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 16 গ্রাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 16 গ্রাম আনসার পাই। ক্যালকুলেশন করে কত পাই, 16 গ্রাম। তাহলে দেখো 7 নাম্বারের ক্ষেত্রে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে 16 গ্রাম। তাহলে হাফ মোল মানে অক্সিজেনে 16 গ্রাম। কেমন হিসাব করব, n = W/m, এই জায়গা থেকে হিসাব করব। এবার বলছে দেখো এক অণু ক্যালসিয়াম ক্লোরাইড, কত অণু পানির সাথে বিক্রিয়া করে। এটা একটা মুখস্থ জিনিস। ক্যালসিয়াম ক্লোরাইডের এক অণু সব সময় পানির 6 অণুর সাথে বিক্রিয়া করে, এটা কেন, কারণ হচ্ছে এই ক্যালসিয়ামের 3d অরবিটাল ফাঁকা থাকে, হ্যাঁ 3d অরবিটাল ফাঁকা থাকে। ওই ফাঁকা অরবিটাল গুলোতে পানি এসে বসে বিক্রিয়া করে, হ্যাঁ। সো এখানে এটা মুখস্থ রাখবা যে 6 অণুর সাথে বিক্রিয়া করে, এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে পানি দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইডকে আদ্র বিশ্লেষণ করা, তো এখানে কত আসবে, এক অণু ক্যালসিয়াম ক্লোরাইড পানির অণুর 6 অণুর সাথে বিক্রিয়া করে। এটা মুখস্থ করবা, ঠিক আছে, এটা মুখস্থ। তাহলে এই এমসিকিউ যেটা আছে, এই এমসিকিউটা একটা মুখস্থ এমসিকিউ। এটা যদি আসে মুখস্থ, এটা বসাই দিতে হবে। বিভিন্ন সময় চলে আসে, যেমন দেখো কুমিল্লা বোর্ড 2023 আসছে, গত বছরই আসছে। এবার দেখো বলছে উদ্দীপকের আলোকে 9-10 প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের উদ্দীপকটা কি দিছে, 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস পাওয়া গেল। উল্লেখিত বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা হিসাব করো। তো আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এইটাকে প্রথমে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, এখন এখানে ক্যালসিয়াম অক্সাইড যেটা, ক্যালসিয়াম কার্বনেট যেটা ছিল, এর আমরা ব্যবহার করছি 10 গ্রাম, ঠিক আছে। এবার বলছে দেখো উল্লেখিত বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা বের করো। তাহলে এখানে আমাদের বিক্রিয়ক পদার্থ কে, বিক্রিয়ক পদার্থ হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটে 10 গ্রাম দেয়া আছে, এই 10 গ্রামের পরমাণু সংখ্যা বের করতে বলছে। বাট ক্যালসিয়াম কার্বনেট এইটা দেখো, এটা একটা অণু না, তাহলে অণু থেকে আমি যখন হিসাব করব তখন কি বলছি, অণু থেকে হিসাব করলে অণুই পাবো। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট অণু, এখানে যে 10 গ্রাম, এই 10 গ্রাম ব্যবহার করে যখন আমরা সংখ্যা হিসাব করব n, এটা আসলে কিসের সংখ্যা, অণু সংখ্যা পাবো, ঠিক আছে। এটা আসলে কিসের সংখ্যা, অণু সংখ্যা পাবো। তাহলে আমরা একটু হিসাব করে দেখি। তাহলে এখানে আমরা W/m = n/NA, এটা আগে হিসাব করব। তো হিসাব করলে W = আমাদের ভ্যালু আসবে NA × W/m। আচ্ছা, NA মানে 6.023, তাহলে 6.023 × 10⁻23 × W/m। W এর ভ্যালু কত, 10 গ্রাম। তো উপরে 10, ক্যালসিয়াম কার্বনেট m এর ভ্যালু কত, 100। বসাইলাম, হিসাব করলে দেখো এই 10 সাথে এই 10 কেটে যায়, এটার সাথে এটা কাটলে 6.023 × 10⁻22 আসে। এই যে ভ্যালুটা আসে, এটা কিসের ভ্যালু, এটা n এর ভ্যালু। nটা আসলে কি, nটা আসলে দেখো অণু, কারণ কি এটা ছিল অণু, তাহলে অণু থেকে হিসাব করলে অণুই পাচ্ছি। বাট আমার প্রশ্নে জিজ্ঞেস করছে পরমাণু সংখ্যা। তো খেয়াল করো ক্যালসিয়াম কার্বনের পরমাণু কয়টা আছে, একটা ক্যালসিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন, একটা ক্যালসিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন, তাহলে 3টা অক্সিজেন আর একটা কার্বন, 4 আর 1 5। তাহলে একটা ক্যালসিয়াম কার্বনেটে আমরা 5টা পরমাণু পাচ্ছি। কয়টা পরমাণু, 5টা পরমাণু। তার মানে এখানে আমাদের এতগুলা অণুতে যদি পরমাণু সংখ্যা হিসাব করতে হয়, এর সবার সাথে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। সো আমরা একটু 5 দিয়ে গুণ করি। আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23, এই টোটালটার সাথে আমরা 5 দিয়ে গুণ করলে 3.01 × 10⁻23 আসে। এইটা আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? তাহলে দেখো হিসাবটা বুঝবা,
উদ্দীপক দেখে ঘাবড়ানোর কিছু নাই। উদ্দীপক থেকে চাইছে খালি বিক্রিয়কের ভর থেকে পরমাণু সংখ্যা, বাট বিক্রিয়কের ভর থেকে আমরা পরমাণু সংখ্যা না অণু সংখ্যা পাই। হিসাব করে যেটা পাই সেটা কি হয়? অণু সংখ্যা। অণুকে পরবর্তীতে পরমাণুতে কনভার্ট করতে হবে, কারণ একটি অণুতে 5টি পরমাণু থাকে। একটি অণুতে কয়টা পরমাণু থাকে? 5টি পরমাণু থাকে। সো দ্যাটস ইট। এইভাবে আমরা হিসাবটা করে ফেলতে পারি। এবার আসো, পরে এইটা থেকে আমাদের বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এত পাওয়া যায়। বলছে প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব কত লিটার হবে। এক্স গ্যাসটির ঘনত্ব বের করতে বলছে। এখন এই যে ঘনত্ব বের করতে বলছে, ঘনত্ব আমরা কিভাবে বের করব? ঘনত্ব আমাদের গ্রাম পার লিটারে বের করতে বলছে। তাহলে গ্রাম পার লিটার মানে W ডিভাইডেড বাই V করতে হবে। উপরে বসবে আমাদের গ্রাম, নিচে বসবে হচ্ছে 1 লিটার। বুঝতে পারছো? আচ্ছা, নিচে বসবে কি 1 লিটার। এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই জায়গাতে এক্স গ্যাস যেটা আছে, এক্স গ্যাসের পরিমাণ কত হবে সেটা যদি বের করার চেষ্টা করি। আমাদের দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, এটাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। সো এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, এই জায়গায় দেখো দেয়া আছে কত? 10 গ্রাম। এখানে কত দেয়া আছে সেটা আমরা জানি না, এইটা আমাদের বের করা লাগবে। দেখো এই জায়গাতে একটা ফর্মুলা আছে, সহগ অনুপাত সূত্র বলে যেটাকে। এটা আমি তোমাদের এখনই শেখাবো কিনা ভাবতেছি। 10 গ্রামের জন্য ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইডে কত গ্রাম পাওয়া যায় সেটা আগে বের করতে হবে, তারপরে হচ্ছে তুমি চিন্তা করবা। সো সহগ অনুপাত সূত্রটা আগে একটু শেখে আসি, তারপরে করি। হ্যাঁ, এই জায়গাতে অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের একটু সিলেবাসের বাইরে জিনিসপত্র শেখাই, না হইলে তোমরা বুঝবা না। দেখো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটু সিলেবাসের বাইরে জিনিসপত্র শিখবো। ধরো তোমার কাছে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা হচ্ছে এরকম, এ মোল এ বি মোল বি এর সাথে বিক্রিয়া করে সি মোল সি তৈরি করে। এটা একটা বিক্রিয়া। সো এই বিক্রিয়া থেকে আমরা এখন সহগ অনুপাত সূত্র লিখতে পারি। সূত্রটার নাম কি ভালো করে দেখো, বোঝার চেষ্টা করবা। সূত্রটার নাম হচ্ছে সহগ অনুপাত সূত্র। সো সহগ অনুপাত সূত্র আসলে কিসের সহগ অনুপাত? দেখো এটা আসলে মোলের সহগ অনুপাত। কিসের সহগ অনুপাত? মোলের সহগ অনুপাত। সো প্রথমে আমরা মোল লিখব। দেখো এটা এ বিক্রিয়ক না, এটা বি বিক্রিয়ক না, এটা সি উৎপাদ না। সো আমরা মোল লিখব। সো ধরো মোল লিখব, কিন্তু এটা কার মোল? এ এর মোল। সো এন অফ এ। এখন আমরা মোল লিখব কার মোল? বি এর মোল, এন অফ বি। মোল লিখব কার মোল? সি এর মোল, এন অফ সি। সো চিন্তা করো, আমি এন এর মোল লিখলাম, এ এর মোল লিখলাম, বি এর মোল লিখলাম, সি এর মোল লিখলাম, সবগুলার মোল লিখলাম। এই মোলকে যদি তার সহগ দিয়ে ভাগ করি, সহগটা কে আছে? এ আছে। যার মোল তার সহগ ভাগ করব, যার মোল তার সহগ ভাগ করব, যার মোল তার সহগ ভাগ করব। তাহলে খেয়াল করো, এ এর সহগ কত? ছোট হাতের এ। বি এর সহগ কত? ছোট হাতের বি। সি এর সহগ কত? ছোট হাতের সি। সো যার মোল তার সহগ, যার মোল তার সহগ, যার মোল তার সহগ দিয়ে যদি ভাগ করি, তাহলে এদের যে অনুপাত আসে এই অনুপাতগুলা পরস্পর সমান। এইটাকেই বলা হচ্ছে সহগ অনুপাত সূত্র। তাহলে ব্যাপারটা কি হইলো? যার মোল ডিভাইডেড বাই তার সহগ। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, যার মোল ডিভাইডেড বাই তার সহগ। সো যার মোল তার সহগ, এইটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে যে অনুপাতটা হয় এই অনুপাতটা পরস্পর সবসময় সমান। একটা উদাহরণ দিই। ধরো আমাদের কাছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন আছে, মিলে আমাদের তৈরি করছে NH3 অ্যামোনিয়া। বলো তো এই বিক্রিয়াটা কি সমতা হয়েছে? হয় নাই। কেন? কারণ খেয়াল করে দেখো, এখানে আমাদের নাইট্রোজেন একটা, এখানে দুইটা, এখানে হাইড্রোজেন তিনটা, এখানে দুইটা, মিলে নাই। তাহলে এখানে আমি নাইট্রোজেন আগে মিলাইলাম, নাইট্রোজেন আগে মিলাইলে দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 6টা হয়ে গেছে। তো 6টা হাইড্রোজেন যদি হয় তাহলে তো সমান না, তাহলে মেলানোর জন্য এখানে দেয়া লাগবে। তাহলে দেখো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এইটার জন্য সহগ অনুপাত সূত্র কেমনে লিখবো? প্রথমে দেখো মোল লিখবো কার মোল? নাইট্রোজেনের মোল। তার সহগ, যার মোল তার সহগ, সহগ কত? 1 দেয়া আছে। মোল লিখবো কার মোল? হাইড্রোজেনের মোল। এর হাইড্রোজেনের মোল লিখলে সহগ কত? দেখো 3 দেয়া আছে। সো যার মোল তার সহগ। মোল লিখবো কার মোল? অ্যামোনিয়ার মোল। তো অ্যামোনিয়ার মোল লিখলে এর সহগ নিলাম 2 দিয়ে। তাহলে যার মোল তার সহগ, যার মোল তার সহগ, যার মোল তার সহগ যদি করি, তাহলে যেই অনুপাত হয় এই অনুপাতগুলা পরস্পর সমান, এইটাকে বলা হচ্ছে সহগ অনুপাত সূত্র। বুঝতে পারছো? এখন এই সহগ অনুপাত সূত্র এইটা ব্যবহার করে আমরা ম্যাথটা কেমনে করব? প্রথম কথা, আমরা ক্যালসিয়াম কার্বনেট এইটার জন্য আমরা মোল লিখবো n অফ ক্যালসিয়াম কার্বনেট।
সহগ কত 1 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই কত 1। তাহলে যার মোল তার সহগ দিলাম। এবার দেখো এই যার মোল তার সহগ দিলে আমার উপকারটা কি হবে, এই মোলকে ভেঙে আমি ইচ্ছা মতো জিনিস লিখতে পারবো, মোলকে ভেঙে আমি ভর লিখতে পারবো, মোলকে ভেঙে আমি সংখ্যা লিখতে পারবো, মোলকে ভেঙে আমি কি লিখতে পারবো, আমি আয়তনও লিখতে পারবো। সো যেহেতু আমার এখানে 10 গ্রাম মানে ভর দেয়া আছে, তাহলে মোলকে ভেঙে আমি এখন কি লিখবো, ভর লিখবো। তাহলে W ডিভাইডেড বাই M কার জন্য, ক্যালসিয়াম কার্বনেটের জন্য। যেহেতু নিচে 1 ছিল 1 কে আর লিখলাম না। এবার এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা তৈরি হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর বের করতে হবে। তাহলে এখানেও আমরা W ডিভাইডেড বাই M লিখবো, বাট কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য নিচে 1 ছিল 1/1। এবার ক্যালকুলেশন করো, W ডিভাইডেড বাই M ক্যালসিয়াম কার্বনেটের জন্য 10 গ্রাম দেয়া আছে, আণবিক ভর আমরা জানি হচ্ছে 100, ইকুয়ালস টু ওই সাইডে আমরা W এর ভ্যালু জানি না, আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের জন্য 44 গ্রাম, এইটা লিখলাম। আর গুণ করলে এটার সাথে এটা কেটে যায়, তাহলে W ইকুয়ালস টু দেখো 44 ডিভাইডেড বাই 10 মানে 4.4 গ্রাম আসে। কত আসে ভাইয়া, 4.4 গ্রাম। তাহলে এই যে 4.4 গ্রাম আসলো, এইটা কি আসলো, এইটা আসলো হচ্ছে তোমার W এর ভ্যালু। কিসের ভ্যালু, W এর ভ্যালু। তাহলে এই যে W এর ভ্যালু, এই W এর ভ্যালু এত গ্রাম আসলো, ঠিক আছে, এত গ্রাম আসলো। এবার দেখো এই যে এত গ্রাম আসলো, চিন্তা করো এত গ্রাম আসলো, এটা আমি উৎপাদন করলাম না, আমি এটা উৎপাদন করলাম। আমি কি করলাম, উৎপাদন করলাম। এখন দেখো আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, চিন্তা করো এরকম, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 22.4 লিটার এততে হয় 1 মোল, আর 1 মোলের ভর কত, 1 মোলের ভর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম, বুঝতে পারছো, 44 গ্রাম। তাহলে দেখো এখন আমাদের 22.4 লিটারে আমাদের কত হচ্ছে 44 গ্রাম। এখন আমাদের 1 লিটারে যাইতে হবে, 1 লিটারে যাইতে হবে, বাট আমাদের তৈরি হয়েছে কত, 4.4 গ্রামের জন্য মোল বের করতে হবে না, 4.4 গ্রামের জন্য। তাহলে দেখো এই জায়গাতে আমরা 1 লিটারের জন্য যদি যাইতে চাই, তাহলে 1 লিটারের জন্য তোমার 44 ডিভাইডেড বাই 22.4 আসবে, 44 ডিভাইডেড বাই 22.4 আসবে। উত্তর হচ্ছে, দাও এটা যেই সেন্সে আমি গেলাম এই সেন্সে গেছে কিনা একটু দেখি। হ্যাঁ, সো এখানে আমাদের 1 লিটারের জন্য যে ভর, হ্যাঁ 1 লিটারের জন্য যেটা ভর সেটা হচ্ছে 44 ডিভাইডেড বাই 22.4, এটা করলেই পাওয়া যাচ্ছে। 44 ডিভাইডেড বাই 22.4 করলে 1.96 আসে। তাহলে এখানে দেখো আমরা এখানে যে ক্যালকুলেশনটা করছি, এই ক্যালকুলেশনটা ছাড়াই করা যাচ্ছে। তাহলে হুদাই আমি তোমাদের দেখাইলাম নাকি সহগ অনুপাত সূত্র, এটা ছাড়াই বের করা যাচ্ছে। এটা ছাড়াই কেন বের করা যাচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের এই যে জায়গাতে বলছে ঘনত্ব বের করতে, এই ঘনত্ব বের করতে বলেই দিছে যে প্রমাণ অবস্থায় তোমার কি বলছে, এই গ্রাম পার লিটারে বের করতে। তাহলে প্রমাণ অবস্থায় গ্রাম পার লিটারে যদি বের করতে বলে, তাহলে আমাদের না ওই এই 10 গ্রামের কোনো কাজ নাই, প্রমাণ অবস্থায় যেটা সেটাই। তাহলে প্রমাণ অবস্থায় যেটা, তাহলে আলাদা করে আমাদের এই ইকুয়েশন থেকে 10 গ্রাম দিয়ে বের করা লাগছে না। ইকুয়েশন থেকে 10 গ্রাম দিয়ে বের করলে তখন 4.4 গ্রাম আসে, এইটার জন্য বের করা যায়। সো এটার জন্য বের করতে বলে নাই, বলছে প্রমাণ অবস্থায়, তাহলে ডিরেক্ট বের করলেই হচ্ছে। তাহলে ডিরেক্ট এই 2 লাইন লিখে ম্যাথ করলেই হচ্ছে, ঠিক আছে। তাহলে যে বেসিকটুকু শিখলাম এটা আমরা অন্য কাজে লাগাইতে পারবো। এই যে সহগ অনুপাত সূত্রের বেসিক আমরা সামনে অন্য কাজে লাগাইতে পারবো, সমস্যা নেই, এটাও আমাদের কাজে লাগবে। ওকে, পরে আসো, বলছে প্রমাণ অবস্থায় 5 গ্রাম HCl গ্যাসের আয়তন কত। 5 গ্রাম HCl গ্যাসের আয়তন কত, যখনই আমাদের প্রমাণ অবস্থা বলবে, প্রমাণ অবস্থা মানে হচ্ছে এসটিপি। এসটিপিতে আয়তন মানে আয়তন যখন বের করবা তখন n ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে W ডিভাইডেড বাই M, এখানে আসে হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4। সো VL ডিভাইডেড বাই 22.4 এটা কিন্তু লিটার, এই জায়গায় L মানে কিন্তু লিটারে। তাহলে দেখো এই অংশটা হচ্ছে আমার ফর্মুলা যেটা ইউজ হবে, কেন, W ডিভাইডেড বাই M এইটা হচ্ছে আমার যেই ভর দেয়া থাকবে তার জন্য ব্যবহার, আর VL ডিভাইডেড বাই 22.4 এইটা হচ্ছে আমার আয়তন। তাহলে কত লিটার আয়তন সেটা বের করব VL এর মাধ্যমে। তাহলে দেখো আমাদের ভর W এর ভ্যালু এখানে কত দেয়া, 5 গ্রাম দেয়া, উপরে 5। এবার নিচে দেখো M এর ভ্যালু HCl গ্যাসের জন্য আমরা কত বসাবো, ক্লোরিন হচ্ছে 35.5 আর হাইড্রোজেন 1, টোটাল মিলে ক্যালকুলেশন করলে 36.5। সেখানে আমরা 36.5 বসাই দিলাম, উপরে VL, নিচে দেখো 22.4, এটা পাই। সো ক্যালকুলেশন করলে VL ইকুয়ালস টু আর গুণ করো
22.4 5 ডিভাইডেড বাই 36.5, এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে প্রপার একটা আয়তন পেয়ে যাব। সো 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 36.5, ক্যালকুলেশন করে আসতেছে হচ্ছে তোমার হচ্ছে 5 গ্রাম বলছে না, 5 গ্রাম। আচ্ছা এটা হচ্ছে HCl না, হাইড্রোজেন গ্যাসের জন্য, হাইড্রোজেন গ্যাসের জন্য HCl জ্ঞান নিছি। হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে এর আণবিক ভর 2 আসবে, 2 আসবে, তার মানে এখানে বসবে হচ্ছে 2। সো 2 বসলে আসবে হচ্ছে নিচে আসবে হচ্ছে 2। তো এবার 2 দিয়ে গুণ করি, তাহলে 22.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। সো ক্যালকুলেশন করলে 56 আসে, 56.25, এটা 56.25। ভিডিওটা একটু পজ করো। সো আমরা যেখানে ছিলাম এরপর থেকে আমরা দেখি আমাদের ম্যাথগুলা। পরে দেখো আমাদের 12 নম্বরটা বলছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত। সো আদর্শ তাপমাত্রা চাপ মানে এসটিপিতে। সো আমাদের যেহেতু 60 গ্রাম দেয়া আছে, আমাদের ফর্মুলা কি আসবে, n ইকুয়ালস টু W/m, আর এসটিপিতে আয়তন বলছে তাহলে VL ডিভাইডেড বাই 22.4। সো এখন আমাদের এখানে দেখো দেয়া আছে ভর কত, 60 গ্রাম, তার মানে W এর ভ্যালু কত, 60। m এর ভ্যালু সালফার ডাইঅক্সাইড থেকে আমরা বের করে নিব। তাহলে সালফার ডাইঅক্সাইডে যদি আমরা দেখি, সালফারের জন্য কত, 1632, অক্সিজেন 8 16 গুণ 2 মানে 32, তাহলে ক্যালকুলেশন করলে এখানে কত আসবে, 64। সো আণবিক ভর আমরা বসাবো হচ্ছে 64 ইকুয়ালস টু VL ডিভাইডেড বাই 22.4। সেখান থেকে VL যদি বের করি আর গুণ করো 60 ডিভাইডেড বাই 64 ইন্টু 22.4। সো এইটা ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে বের হয়ে যাবে। সো একটু ক্যালকুলেশন করি, করে দেখি কত আসে। 60 ডিভাইডেড বাই 64 ইন্টু 22.4। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আসে হচ্ছে 21। সো 21 লিটার, এটা আসবে হচ্ছে কারেক্ট আনসার। তাহলে যদি এই এমসিকিউটা আসে, দেখো যশোর বোর্ড 22-এ আসছে যে আদর্শ তাপমাত্রা চাপে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত। যদি এটা আসে তাহলে আমরা কি করব, এই বেসিক যে ফরম্যাট, এই ফরম্যাটেই বসায় ম্যাথটা সলিউশন করতে হবে। সো 3 লাইনের ম্যাথ, জাস্ট 3 লাইনের ম্যাথ, 20 সেকেন্ডও লাগবে না, জাস্ট তোমাকে বুঝতে হবে যে আসলে ম্যাথটা কোন দিকে নিয়ে যাচ্ছে। পরে দেখো বলছে এসটিপিতে 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত। তাহলে এসটিপিতে বলছে যখন, তাহলে আমরা তো জানি আয়তন বের করতে বললে আমরা W/m, যেহেতু ভর দেয়া আছে সেজন্য W/m, আর এখানে যাব VL ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে দেখো এখান থেকে আমাদের গ্যাসের আয়তন বের করতে বললে VL ইকুয়ালস টারারি গুণ করো 22.4 ইন্টু W/m। W এর ভ্যালু কত, 10 দেয়া আছে। m এর ভ্যালু কত হবে, অ্যামোনিয়ার জন্য m এর ভ্যালু আণবিক ভর কত আসবে, নাইট্রোজেন কত আসবে, নাইট্রোজেন 7 14, তাই না, আর হাইড্রোজেনের 1, সো 3টা হাইড্রোজেন 3 মানে এখানে কত, 17। তাহলে অ্যামোনিয়ার জন্য আমার এখানে m এর ভ্যালু আসে হচ্ছে 17। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে 17 পাই, তাহলে 10 ডিভাইডেড বাই 17 আসবে। সো ক্যালকুলেশন করলে দেখো 22.4 ইন্টু 10 ডিভাইডেড বাই 17, এটা আসে। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখান থেকে 13.17 গ্রাম পাওয়া যায়, 13.17। সো এই যে জিনিসটা আয়তন এত গ্রাম না, এত লিটার পাওয়া যায়, 22.4, সো 13.17। সো এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি কোথায় আছে আমাদের, অ্যামোনিয়া বলছে না, 10 গ্রাম অ্যামোনিয়া বলছে। সো 10 গ্রাম অ্যামোনিয়া আর গুণ করলে এটাই আসবে, এসটিপিতে 22.4। সো এই জায়গাতে যদি একটু খেয়াল করে দেখো, এখানে কোনোটাই আমাদের কারেক্ট আনসার কি দেয়া আছে, কারেক্ট আনসার কোনোটাই দেয়া আছে এখানে আমাদের। এই যে যেটা 13.17 এটা আসলে হচ্ছে লিটারে, এটা দেখো ml এ দেয়া, এটা ml এ দেয়া, এটা লিটারে আছে, এটা ml এ আছে। সো একটাও আমাদের কিন্তু কারেক্ট আনসার নাই, তার মানে এইটার আমাদের অপশনের ভিতরেই ভুল আছে। সো ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 13.17 লিটার পাচ্ছি। এখন যদি আমরা কখনো অপশন ml এ পাই তাহলে কি করব বলতো, ml এ পাইলে লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করে নিব। আমরা জানি 1 লিটার ইকুয়ালস টু 1000 ml। সো এটাকে তুমি যদি 1000 দিয়ে গুণ করো তাহলে 131700 ml, এটা আসে না। তাহলে এভাবে কিন্তু আমরা এখান থেকে ml এ কনভার্ট করে নিতে পারি, চাইলে আমরা ml এ কনভার্ট করে নিতে পারি। পরের ম্যাথটা আসো, পরের ম্যাথটা বলছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালনা করা হলো। তাহলে দেখো ফ্লোরিন
এটাকে আমরা চালনা করছি কিসের ভিতর? হাইড্রোজেন গ্যাসের ভিতর। বিক্রিয়া শেষে আমাদের তৈরি করবে কি? হাইড্রোজেন ফ্লোরাইড। সেখানে F, এখানে H2, সমতাকরণ করার জন্য আমরা 2HF লিখব। এবার বলছে দেখো বিক্রিয়ায় বিক্রিয়াকৃত হাইড্রোজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত। তার মানে আমাদের টোটাল বিক্রিয়াটা দেখাই লাগবে না, আমাদের শুধু বিক্রিয়াকৃত মানে যেইটুকু বিক্রিয়া করছে সেই হাইড্রোজেন গ্যাস যেটা আছে এটার আয়তন প্রমাণ অবস্থায় বের করতে বলছে। তাহলে এইটুকুর আয়তন নিয়ে কাজ করতে হবে। তাহলে এইটুকু এর ভর দেয়া ছিল হচ্ছে 4 গ্রাম, এইটার আয়তনটা খালি বের করতে হবে। তাহলে এই 4 গ্রামের জন্য আয়তন যদি বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে N = W/M, আর এখানে আসবে STP তে আয়তন VL/22.4। তাহলে এখন আমরা হাইড্রোজেনের জন্য দেখো, হাইড্রোজেনের আণবিক ভর দেয়া আছে আমাদের 4, W যেই ভর দেয়া থাকবে সেটা 4 দেয়া আছে, W এর ভ্যালু 4 দেয়া আছে। আণবিক ভর কত এখানে? M2। তাহলে ক্যালকুলেশন করলে VL/22.4 আসে। সো আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে VL = পাবা কি, এটার সাথে এটা কাটাকাটি করো, 2 পাওয়া যায়। তাহলে এখানে আমাদের টোটাল 44.8 লিটার পাওয়া যায়। তাহলে VL এর ভ্যালু কত আসবে? 44.8 লিটার, যেটা আমাদের অপশন ডি তে দেখো দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে 44.8 লিটার পাচ্ছি। পরে দেখো এখান থেকে আরেকটা ম্যাথ বলছে বিক্রিয়কগুলা সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তরিত করতে চাইলে তাতে কত যোগ করতে হবে। সো এখানে বিক্রিয়কটিকে যদি আমরা সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি পরিমাণ যোগ করতে হবে সেটা বের করতে হবে। তার মানে এই জায়গায় এই ম্যাথটা করতে আমাদের লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট লাগবে, কে আগে শেষ হয়ে যাবে সেটার কনসেপ্ট লাগবে। সো আমরা ধরে নিলাম তোমরা লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট জানো, যারা জানো না তারা একটু শিখে নাও। লিমিটিং বিক্রিয়ক এই জিনিসটার কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। লিমিটিং মানে হচ্ছে যে আগে শেষ হবে। বিক্রিয়াতে দুইটা বিক্রিয়ক যদি থাকে তাহলে যে আগে শেষ হয় তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি, যে আগে শেষ হয়ে যায় তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। সো ধরো এই জায়গাতে আমাদের ফ্লোরিন আছে প্লাস হাইড্রোজেন আছে, এই দুইটার ভিতরে কে আগে শেষ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা সহগ অনুপাত সূত্রই ব্যবহার করতে পারি। দেখো N of fluorine divided by 1 আর N of hydrogen divided by 1, এটা তো আমরা রেশিও পাইছি। স্বাভাবিকভাবে সহগ অনুপাত সূত্র অনুসারে এই রেশিওটা সমান হওয়ার কথা, কিন্তু আমরা ভ্যালু বসানোর পর যদি এই দুইটা রেশিও সমান না পেয়ে একটা ছোট একটা বড় পাই তাহলে যে ছোট হয় সে কম আছে পরিমাণে, আর যে কম থাকে সে আগে শেষ হয়ে যায়। তাহলে আমরা এখানে যাকে ছোট পাবো সে হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা একটু ভ্যালুটা বসাই দেখি কে আসে। প্রথমে ফ্লোরিনের কাছে আসি। ফ্লোরিনের W কে ভাঙলে N কে ভাঙলে W/M পাওয়া যায়। তাহলে W হচ্ছে 50 গ্রাম, আর ফ্লোরিন দেখো ফ্লোরিন তোমার হচ্ছে 9, সো 9 19 হয়, সো 19 দুগুণা 38 আসে নিচে। তাহলে এ হচ্ছে আমার 38। ওকে, এবারটা খেয়াল করো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, হাইড্রোজেনের উপরে দেয়া আছে হচ্ছে 4 গ্রাম আর আণবিক ভর 2 গ্রাম। সো ক্যালকুলেশন করলে দেখো এখানে আসে হচ্ছে আমার 2 আর এখানে আসে হচ্ছে আমার 1 পয়েন্ট সামথিং। তাহলে ছোটকে এইটা বড় এটা ছোট, তাহলে ফ্লোরিন আগে শেষ হয়ে যাবে। তাহলে লিমিটিং হচ্ছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিন যদি লিমিটিং হয়, ফ্লোরিন যদি আগে শেষ হয়ে যায়, তার মানে এই জায়গাতে যে অপশনগুলো আছে এই হাইড্রোজেনের অপশনগুলো হবে না, এই ফ্লোরিনের এই অপশনগুলো হবে। আরো এক্সট্রা যোগ করতে হবে ফ্লোরিনকে, তাহলে এই 2 মোল হাইড্রোজেনের জন্য ফ্লোরিনের এক্সাক্ট ভর কত লাগবে সেটা আমরা বের করব এখন। তাহলে 2 মোল হাইড্রোজেনের জন্য ফ্লোরিনের এক্সাক্ট ভর কত সেটা যদি বের করতে চাই তাহলে N of fluorine divided by 1 equals to N of hydrogen divided by 1। সো এখানে দেখো W/M যদি করি তাহলে W divided by M মানে ফ্লোরিনের জন্য আমরা কত লিখব? 38। এবার এখানে দেখো W divided by M উপরে 4 নিচে 2, ক্যালকুলেশন করো W equals to আমার আসবে হচ্ছে 2 into 38। সো দেখো 8 দুগুণা 16, 3 দুগুণা 6, 6 আর 1 7, 76 গ্রাম। তাহলে টোটাল বিক্রিয়াটি কি সম্পূর্ণ করতে আমাদের ফ্লোরিন লাগবে হচ্ছে 76 গ্রাম। এখন 76 গ্রাম লাগবে, বাট 76 গ্রাম তো নাই, আছে কত? 50 গ্রাম। তাহলে এক্সট্রা কতটুকু যোগ করতে হবে? 76 থেকে 50 বাদ দিলে 26 গ্রাম পাওয়া যায়, এইটা হচ্ছে আমাদের এক্সট্রা যোগ করতে হবে। তাহলে উত্তর আসবে হচ্ছে আমাদের ঘ নাম্বার 26 গ্রাম। কি আসবে উত্তর? ঘ নাম্বার 26 গ্রাম। তাহলে আরেকবার যদি বলি যে এই জায়গাতে 50 গ্রাম ফ্লোরিন এইটা যোগ করতে 50 গ্রাম ফ্লোরিনের আর 4 গ্রাম হাইড্রোজেন দেয়া আছে,
প্রশ্নটা পড়ো যে বিক্রিয়কগুলা সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তর করতে কি যোগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিমিটিং বিক্রিয়কের সিস্টেম থেকে দেখলাম হাইড্রোজেন বেশি আছে, ফ্লোরিন কম আছে। তো যেহেতু হাইড্রোজেন বেশি আছে, তাহলে 4 গ্রাম হাইড্রোজেনের জন্য ফ্লোরিন টোটাল কত গ্রাম লাগবে সেটা আগে আমরা ক্যালকুলেশন করে বের করলাম, করে আমরা দেখলাম লাগবে হচ্ছে 76 গ্রাম। তাহলে এক্সট্রা কতটুকু যোগ করতে হবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলছি। পরে আসো 16 নম্বর এমসিকিউটা দেখি। বলছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণু সংখ্যা কত। অক্সিজেন পরমাণু সংখ্যা কত? তাহলে আমরা জানি 1 মোলে অণুতে অণু সংখ্যা থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে 6.023 × 10⁻23 এত সংখ্যক অণু আছে। বাট এখন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অণুতে আবার পরমাণু আছে 3টা, একটা কার্বন 2টা অক্সিজেন, টোটাল পরমাণু কয়টা? 3টা। তাহলে মোট পরমাণু সংখ্যা যদি জিজ্ঞেস করে, তাহলে মোট পরমাণু সংখ্যা কত আসবে? পরমাণু সংখ্যা আসবে 3 × 6.023 × 10⁻23। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 3 6 18 আসবে। ঠিক আছে, 3 6 18 আসবে। সো ক্যালকুলেশন করলে 1.20 × 10⁻24 এটা ক্যালকুলেশন করে পাবা, মানে ক নাম্বার হবে আমাদের এখানে কারেক্ট আনসার। তাহলে বুঝছো জিনিসটা কি হইলো? 1 মোলের জন্য আমার এইটা যেহেতু অণু, তাহলে অণু থেকে আমি অণু সংখ্যাই পাবো। তাহলে 1 মোলে অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, কিন্তু অণুতে আবার পরমাণু আছে। একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে পরমাণু কয়টা? 3টা। আবার বলি, একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে পরমাণু কয়টা? 3টা। তাহলে 3টা পরমাণু হইলে 3 দিয়ে গুণ করলে আমি টোটাল পরমাণু সংখ্যা পাবো। সো এখানে আমরা 3 দিয়ে গুণ করব। ওকে, পরে আসো। বলছে 500 ml পানিতে এত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণের ঘনমাত্রা কত। সো ঘনমাত্রা বের করার জন্য আমাদের মোলারিটির ফর্মুলা লাগবে। মোলারিটি এটার ফর্মুলা লাগবে। মোলারিটির ফর্মুলা হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি S = 1000 W / mv, যেখানে v হচ্ছে ml এ আছে। এর ভিতরে খেয়াল করো, W হচ্ছে দ্রবের ভর, m হচ্ছে আণবিক ভর, আর v হচ্ছে দ্রবণের আয়তন। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে কি কি দেয়া আছে। দ্রবণের আয়তন v ml, এটার ভ্যালু দেয়া আছে দেখো 500 ml। আচ্ছা, এবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে দ্রবের আণবিক ভর W = দেয়া আছে দেখো 111 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি 1000 × W এর ভ্যালু 111 / v ml, এটার ভ্যালু কত? 500। ওকে, এরপরে দেখো আণবিক ভর m এর ভ্যালু কত? ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য কত হবে বলো তো? ক্যালসিয়ামের জন্য 20 40, তারপরে তোমার হচ্ছে ক্লোরিনের জন্য কত আসবে? ক্লোরিনের জন্য 35.5 × 2 মানে কত আসবে? 71। সো ক্যালকুলেশন করলে দেখো আমাদের এখানে 111 আসে। 111 আসে না? 111 আসে। সো 111 এখানে তুমি ক্যালকুলেশন করো 111, তাহলে এই 111 কেটে যায়, এটার সাথে এটা কাটলে 2 আসে। সো এখান থেকে মোলারিটি আসে হচ্ছে 2 মোলারিটি। সো এখান থেকে আমরা গ নাম্বার পাই হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এইটা আসলে কিসের ফর্মুলা? এটা আসলে হচ্ছে মোলারিটির ফর্মুলা থেকে এমসিকিউ সলভ। মোলারিটি ব্যাপারটা কি? মোলারিটি ব্যাপারটা হচ্ছে S = 1000 W / mv। এই ফর্মুলা হচ্ছে মোলারিটির ফর্মুলা, যেখানে W হচ্ছে দ্রব্য, m হচ্ছে আণবিক ভর, আর v হচ্ছে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন সবসময় ml এ বসবে, এটা মাথায় রাখবা। দ্রবণের আয়তন সবসময় ml এ বসবে, উপরে 1000 দেয়া মানে নিচে ml এ বসবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাইছি? ক্যালকুলেশন করে 2 মোলারিটি পাইছি। ওকে, পরে দেখো বলছে এই জায়গাতে 1000 ml দ্রবণে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকলে দ্রবণের মোলারিটি কত। সো মোলারিটি S = ফর্মুলা হচ্ছে 1000 W / mv, এটা হচ্ছে মোলারিটি। সো W এইটা কত দেয়া আছে দেখো, 117 গ্রাম। 117 গ্রাম এটা দেয়া আছে হচ্ছে আমাদের W এর ভ্যালু। এবার আণবিক ভর সোডিয়াম ক্লোরাইড, এটার জন্য m এর ভ্যালু কত হবে হিসাব করো। সোডিয়ামের জন্য 11 23 আর ক্লোরিনের জন্য 35.5, ক্যালকুলেশন করলে 58.5। সো আণবিক ভর আসে হচ্ছে আমাদের 58.5। সো আমরা যদি একটু দেখি 1000 × W এর ভ্যালু কত? 117, দেখো দেয়া আছে, ডিভাইডেড বাই আণবিক ভর 58.5। এবার দেখো আয়তন কত দেয়া আছে? আয়তন, দ্রবণের আয়তন v ml, এইটার ভ্যালু দেখো দেয়া আছে হচ্ছে 1000। এটা সবসময় ml এ লিখতে হবে, কিন্তু উপরে ফর্মুলাতে যদি এখানে 1000 থাকে তাহলে এটা ml এ বসবে, এটা লিটারে বসলে কিন্তু উত্তর মিলবে না, ভুল হয়ে যাবে। সেখানে আমাদের 1000 বসাতে হবে। 1000 বসালে 1000 কেটে যায়। 117 কে 58.5 দিয়ে ভাগ করো। 117
ভাগ 58.5 ক্যালকুলেশন করলে এইটা দিয়ে এটা ক্যালকুলেশন করলে দেখো 2 মোলারিটি আসে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাইলাম কত 2 মোলারিটি, মানে ক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। কেমনে করছি আমরা 1000 ml দ্রবণে এত দেয়া আছে, মোলারিটি কত জিজ্ঞেস করছে, মোলারিটি বের করছি। ওকে, পরে আসো বলছে যে এখানে একটা দ্রবণ দেয়া আছে, এই যে সকের ভিতর একটা দ্রবণ দেয়া আছে, দ্রবণটির ঘনমাত্রা কত। সকের ভিতর আসলে কি কি দেয়া আছে দেখো, এখানে সকের ভিতর দেখো 200 ml লেখা, মানে VML এটার ভ্যালু 200। আচ্ছা এখানে দেখো 5 গ্রাম লেখা আছে, 5 গ্রাম, তার মানে W এর ভ্যালু 5 গ্রাম। এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আণবিক ভর, সোডিয়ামের জন্য 23, অক্সিজেনের জন্য 16, হাইড্রোজেনের জন্য 1, টোটাল মিলে কত 40। সো এই যে ভ্যালুগুলো দেয়া আছে এর উপর ডিপেন্ড করে যদি আমি এখন বের করতে চাই তাহলে 1000 W ডিভাইডেড বাই MV আসবে। 1000 W ডিভাইডেড বাই MV মানে 1000 নিলাম, W এর ভ্যালু এখন আমি কত লিখবো বলো, W এর ভ্যালু আমি এখন কত লিখবো, W এর ভ্যালু দেখো আমাদের দেয়াই আছে 5 গ্রাম ডিভাইডেড বাই MV, M এর ভ্যালু কত 40, V এর ভ্যালু দেখো 200 দেয়া আছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি পাই দেখি, এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে দেখো, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে দেখো 5 আসে, 5 আসে, 200 কে 5 দিয়ে গুণ করলে 1000, তাহলে 5 আসে। এটার সাথে এটা ক্যালকুলেশন করো, দেখো 5 8 40, শেষ পর্যন্ত ক্যালকুলেশন করলে 5 ডিভাইডেড বাই 8 মোলারিটি। সো এখানে আমরা 5 ডিভাইডেড বাই 8 মোলারিটি মানে আসে হচ্ছে 0.625 মোলারিটি। দেখো তো অ্যানসারে 0.625 কোথায় আছে, ঘ নাম্বারে আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ঘ নাম্বার পাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের বেসিকটা বুঝতে পারছি, এই ফর্মুলাতে মান বসাইতে পারলে আমাদের উত্তর মিলে যাবে। মোলারিটির যে ম্যাথগুলো আছে বা ঘনমাত্রার যে ম্যাথগুলো আছে এই ফর্মুলাতে মান বসাইতে পারলে আমাদের উত্তর মিলে যাবে। ওকে, পরে দেখো বলছে মোলার দ্রবণের ঘনমাত্রা কত। দেখো এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এখানে মোলার দ্রবণ কথাটা আছে তাই না, মোলার দ্রবণ কথাটা আছে না, মোলার দ্রবণ আমাদের কয়েকটা কথা থাকবে, যেমন ধরো মোলার দ্রবণ কথা থাকবে, মোলার দ্রবণ মানে সেই দ্রবণের ঘনমাত্রা S equals to 1 মোলারিটি। কখনো কখনো আমাদের সেমি মোলার দ্রবণ কথা বলা থাকবে, সেমি মোলার দ্রবণ কথা বলা থাকলে এইটার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলারিটি। কখনো কখনো আমাদের ডেসিমোলার দ্রবণ বলা থাকবে, কখনো কখনো আমাদের কি বলা থাকবে, ডেসিমোলার দ্রবণ। সো ডেসিমোলার দ্রবণ এর মানে হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা, ডেসি মানে হচ্ছে 0.1 মোলারিটি। কখনো কখনো আমাদের সেন্টিমোলার দ্রবণ বলা থাকবে, কি বলা থাকবে, সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ বলা মানে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলারিটি। এই কয়েকটা আমাদের মুখস্থ করতে হবে, এই কয়েকটা আমাদের এমসিকিউতে আসবে, আমরা ম্যাথের ভিতরেও ব্যবহার করব মুখস্থ ইনফরমেশন। যদি কখনো মোলার দ্রবণ বলা থাকে 1 মোলারিটি, সেমি মানে 0.5, ডেসি মানে 0.1, সেন্টি মানে 0.01। এবার এখানে না আরেকটু প্যাস আছে, প্যাস কি দেখো, সেমি মানে 0.1 ছাড়াও আরেকভাবেও কিন্তু লেখা যায় হাফকে কখনো কখনো তুমি m/2 এভাবে লেখা দেখবা। ডেসি মানে এটাকে কিন্তু 1/10 আকারে লেখা যায়, সো কখনো কখনো তুমি m/10 এভাবেও লেখা দেখবা। সেন্টি মানে এটাকে কিন্তু 1/100 আকারে লেখা যায়, তাহলে এটাকে m/100 আকারেও দেখবা। তাহলে এগুলা দেখে ঘাবড়াই যাওয়ার কিছু নাই, এগুলো একই কথা। তাহলে আমাদের এই যে জিনিসটা এগুলা দেখে চিন্তা করতে শিখতে হবে যে এগুলা আসলে যাতে আমি পারি, তাহলে এখান থেকে আমরা যদি দেখি মোলার দ্রবণের ঘনমাত্রা আমার জিজ্ঞেস করছে, তাহলে মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি, গ নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। পরে দেখো বলছে 100 ml দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত। সো আমাদের এখানে দ্রবণের মোলারিটি কত জিজ্ঞেস করছে, তাহলে এখানে দেখো VML এটার ভ্যালু দেয়া আছে 100 ml, আচ্ছা মেনে নিলাম, 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তার মানে দেখো W এর ভ্যালু কত দেয়া আছে 9.8 গ্রাম, ওকে সালফিউরিক অ্যাসিড। এবার সালফিউরিক অ্যাসিড যেহেতু তাহলে এটা H2SO4, H2SO4 এর জন্য আণবিক ভর কত হবে বলো তো, H2SO4 এর জন্য হিসাব করো, দেখো হাইড্রোজেনের জন্য 2 আসবে, সালফারের জন্য 32, অক্সিজেনের জন্য 8 16 ইনটু 4, ক্যালকুলেশন করলে টোটাল মিলে 98 আসে। মুখস্থ করতে হবে যে সালফিউরিক অ্যাসিডের জন্য আণবিক ভর 98। এবার দেখো তো WMV তিনটাই পেয়ে গেছি, তাহলে এখন আমরা বের করতে পারবো না মোলারিটি, তাহলে মোলারিটি বের করার ফর্মুলা হচ্ছে S equals to 1000 W ডিভাইডেড বাই MV।
তাহলে ক্যালকুলেশন করলে দেখো 1000 ইন্টু ডাব্লু, ডাব্লুর ভ্যালু কত 9.8 দেয়া আছে, ডিভাইডেড বাই এমভি, এম এর ভ্যালু কত 98, ভি এর ভ্যালু দেখো 100 ml দেয়া। সো ক্যালকুলেশন করলে আমি যদি এখন ক্যালকুলেশন করি, এই তিনটা শূন্যর সাথে এই তিনটা শূন্য, এখানে দেখো একটা শূন্য থাকে। আচ্ছা, এই শূন্যর সাথে এই 98 গুণ করো, করলে দেখো 98 হয়, মানে 9.8 গুণ করো দেখো 98 হয়। 98 কেটে যে এখান থেকে আমাদের মোলারিটি আসে হচ্ছে 1 মোলারিটি। কত আসে 1 মোলারিটি। সো এই জায়গাতে 1 মোলারিটি আমাদের অ্যান্সার হওয়ার কথা, অ্যান্সার হওয়ার কথা, ইয়েস 1 মোলারিটি অ্যান্সার হওয়ার কথা। সালফিউরিক অ্যাসিড 9.8 1 মোলারিটি হওয়ার কথা। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার একটাও দেয়া নাই, তাই না? এখানে একটাও কি দেয়া আছে? দেয়া নাই। 1000 W/MV 9.8 নিছি, 198 আণবিক ভর, এইটার সাথে এটা কাটলে উপরে 10 থাকে, গুণ করে 98, 1 মোলারিটি আসার কথা। এখানে আমাদের অপশনে একটাও কারেক্ট অ্যান্সার নাই, উত্তর কি হবে 1 মোলারিটি হবে। ওকে, সো পরে আসো 1 লিটার দ্রবণে, হ্যাঁ 1 লিটার দ্রবণে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত? তাহলে দ্রবণের মোলারিটি জিজ্ঞেস করছে। তাহলে মোলারিটি S ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি 1000 W ডিভাইডেড বাই MV। তাহলে দেখো 1000 ইন্টু W, ওটা চালাও না, চালাও না, ইয়া দেখো ভিডিও খালি পজ হয়ে যায়, চালাইলে পজ হয়ে যায়। আগের দিনের ভিডিওতে সেম কাহিনী হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000 W ডিভাইডেড বাই MV, W এর ভ্যালু কত দেখি তো। W এর ভ্যালু দেখো দেয়া আছে হচ্ছে 24.5, তাহলে এখানে আমরা 24.5 পাচ্ছি, ডিভাইডেড বাই MV, M মানে কি সালফিউরিক অ্যাসিডের ঘন তোমার হচ্ছে আণবিক ভর, এটা কত 98, V এর ভ্যালু দেখো 1 লিটার দেয়া আছে। সো আমরা বারবার বলছি এখানে MV, এই V হবে কিন্তু ml এ, ml এ। সো ml এ যদি হয়, এখানে দেখো V লিটারে দেয়া আছে, মানে V ml এ যদি কনভার্ট করি তাহলে 1 লিটার মানে 1000 ml। কখনোই এখানে তুমি 1 লিটার বসাইতে পারবে না, এখানে 1000 ml এ বসাতে হবে। তো এখানে যেটা দেয়া থাকবে ওটা যদি লিটারে দেয়া থাকে তাহলে মিলিলিটারে কনভার্ট করে তারপরে বসাতে হবে। তাহলে এই 1000 এর সাথে 1000 কেটে গেল, কেটে গেলে এখন আমরা যদি দেখি উপরে আছে 24.5 ডিভাইডেড বাই নিচে আছে 98। সো ক্যালকুলেশন করলে 0.25 মোলারিটি। সো 0.25 মোলারিটি দেখো গ নাম্বারে দেয়া আছে। সো গ নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। তাহলে এখানে আমাদের দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত 0.25। এবার দেখো বলছে 1000 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে ঘনমাত্রা যখনই বলবে এটার মানেই হচ্ছে আমার মোলারিটি, তাই না? তাহলে মোলারিটির ফর্মুলা অনুযায়ী S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV। তাহলে 1000 নিলাম, W এর ভ্যালু কত দেয়া দেখো তো 5 গ্রাম দেয়া আছে না, 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে বসবে 5 ডিভাইডেড বাই MV, M মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের M, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এটা আসে কত 40, তাই তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40 আসে না, দেখো মুখস্থ করতে হয়, এগুলা মুখস্থ করতে হয়। সোডিয়ামের জন্য 23, অক্সিজেন 8, 16, হাইড্রোজেনের জন্য 1, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 40। তাহলে আণবিক ভর এখানে আমরা 40 বসাইলাম, V এর জন্য দেখো 100 ml বসাইলাম। তাহলে ক্যালকুলেশন করলে আমরা যদি দেখি এই 2 শূন্যর সাথে 2 শূন্য কেটে যায়, এখান থেকে একটা শূন্যর সাথে একটা শূন্য কাটে, আলটিমেটলি থাকে 5 ডিভাইডেড বাই 4। সো 5 ডিভাইডেড বাই 4 মানে 1.25 মোলারিটি। সো ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে গ নাম্বার পাবো হচ্ছে 1.25 মোলারিটি। সো 5 ডিভাইডেড বাই 4 মানে 1.25। বুঝতে পারছো জিনিসটা? এভাবে আমরা ক্যালকুলেশন করব। ওকে, এবার বলছে দেখো 1 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বনের দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব আছে। এবারটা কিন্তু প্রশ্নটা ঘুরাই দিছে, কি পরিমাণ দ্রব আছে। দ্রব মানে এখানে চাইছে কিন্তু W এর মান। সো আমরা এতক্ষণ S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV করতেছিলাম, এখন আমাদের চাইছে হচ্ছে W এর মান। এবার দেখো এই যে S ইকুয়ালস টু 1000 W বাই MV, এটা তো ঘনমাত্রা বা মোলারিটি সম্পর্ক, বাট এখানে দেখো মোল দিয়ে বলছে, তাই না? এখানে জিজ্ঞেস করছে মোল। এখন দেখো আমাদের ঘনমাত্রা বা মোলারিটির যে সম্পর্ক, এই মোল যেটা জিজ্ঞেস করছে না যে তোমার অত লিটার 1.5 লিটার অত মোলার দ্রবণ। সো দেখো এত মোলার দ্রবণ, এত মোলার কথাটা মানে কি? মোলার কথাটা মানেই কিন্তু ঘনমাত্রা S।
তাহলে এখানে এই এস এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 0.5 মোলার, দেখো বলে দিচ্ছে মোলার। আচ্ছা, ভি এর ভ্যালু, ভি এম এল এর ভ্যালু দেখো 1.5 লিটার, সো 1.5 লিটারের সাথে 1000 গুণ হবে ভি এম এল এর ভ্যালু। আচ্ছা, এবার এখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে, তাহলে এম এর ভ্যালু কত আসবে 40। তাহলে এখন যদি আমরা গুণ করে ডাব্লিউ এর ভ্যালু বের করতে চাই, আর গুণ করলে দেখো এস এম ভি ডিভাইডেড বাই 1000 আসে। কি আসে? এস এম ভি ডিভাইডেড বাই 1000। সো এস এর ভ্যালু দেখো 0.5, এম এর ভ্যালু দেখো আণবিক ভর 40, ভি এর ভ্যালু দেখো এখানে আমাদের ভি দেয়া আছে হচ্ছে এই যে 1.5 ইন্টু 1000 মানে 1500 লিটার ডিভাইডেড বাই 1000। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 1.5 এ আসবে আবার। সো উত্তর আসবে দেখো 0.5 ইন্টু 40 ইন্টু 1.5। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালু আসে হচ্ছে 30 গ্রাম, তাই না? টোটাল মিলে ক্যালকুলেশন করলে ভ্যালু আসে হচ্ছে 30 গ্রাম। সো আরেকবার একটু দেখি, আমরা ক্রস চেক করি ঠিকঠাক করছি কিনা। আমাদের 1.5 লিটার বলছে, সো 1.5 লিটার, 1.5 লিটার, সো 1.5 ইন্টু 1000, সো 1500 আসে। পরে আমরা কেটে দেওয়ার পরে 1.5ই থাকে। সো এস এম ভি ডাব্লিউ দ্রব্যের পরিমাণ বলছে না, সোডিয়াম। আচ্ছা, এই জায়গাতে দেখো এই ছোট ছোট ভুলগুলা করা যায় না, আমি ছোট্ট একটা ভুল করছি যখন উত্তরটা মেলে নাই। দেখো এই জায়গায় আমাদের বলছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আমি এই সোডিয়াম হাইড্রোজেন এই পর্যন্ত দেখে সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করছি। দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলছে মানে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট মানে কি? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 এটা। তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কিন্তু সেম না। তাহলে এই জায়গাতে যে 40 আণবিক ভর বসাইলাম, এই আণবিক ভরে কিন্তু মিলবে না। সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর বসাতে হবে। তো সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর হিসাব করো। সোডিয়ামের জন্য আসবে 23, হাইড্রোজেনের জন্য 1, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 8, 16 ইন্টু 3 ক্যালকুলেশন করে বের করো। 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 ক্যালকুলেশন করে দেখো এখান থেকে ভ্যালু আসে হচ্ছে 84। সো এই জায়গায় 84 বসায় তারপর হিসাব করতে হবে। সো 84 বসাইলে দেখো 84 ইন্টু 0.5 ইন্টু 1.5 ক্যালকুলেশন করলে এবার ভ্যালু আসে কত? 63। সো ভ্যালু আসছে কত? 63 গ্রাম। তার মানে এখান থেকে আমরা ঘ নাম্বার পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এখানে যদি আমাদের সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলে, তাহলে আমরা কি বের করব? আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বসিয়ে তারপরে বের করব। জিনিসটা বুঝবা, ভুল করা যাবে না, বুঝতে পারছো? এই ধরনের ভুলগুলা করা যাবে না। ওকে, পরে আসো, বলছে 2 লিটার এত মোলার সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। সো কি পরিমাণ, তার মানে এখান থেকে আমাদের ডাব্লিউ এর ভ্যালু বের করতে হবে, তাই না? ডাব্লিউ এর ভ্যালু এখানে আমাদের দেখো এত মোলার দিছে, মানে এটা কি ঘনমাত্রা 0.2 মোলার। 2 লিটার মানে এখানে ভি এম এল এর ভ্যালু 2 ইন্টু 1000 এটা দিছে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের ফর্মুলা ছিল এস এম ভি ডিভাইডেড বাই 1000। ডিরেক্ট লেখা যায় এরকম, তুমি এইভাবেও ফর্মুলাটা মুখস্থ করে রাখতে পারো, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইডেড বাই 1000। সো এস এর ভ্যালু 0.2, এম এর ভ্যালু কত দেয়া আছে দেখো, এম এর ভ্যালু আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 মুখস্থ করতে হবে। এবার দেখো ভি এর ভ্যালু কত দেয়া আছে 2 লিটার, তাহলে 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই আমাদের এখানে দেয়া আছে 1000। সো 1000 কেটে যাচ্ছে, কেটে যে এখন আমরা এটাকে যদি গুণ করি তাহলে কত পাই দেখি, 0.2 ইন্টু 2 ইন্টু 106। সো 0.2 ইন্টু 2 ইন্টু 106 মানে হচ্ছে 42.4। এই 42.4 পাওয়া মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে টোটাল কি পরিমাণ দ্রব্য সেটা। তাহলে দ্রব্য দেখো 42.4, তাহলে 42.4 এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এই হচ্ছে আমাদের বেসিক। ওকে, সো এই পর্যন্ত যদি আমরা বুঝি যে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, তার এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলো হচ্ছে মোলারিটির ম্যাথ, বাট মোলারিটির ভিতরে আবার স্পেসিফিক ভাবে দ্রব্য বের করার, দ্রব্যের পরিমাণ মানে ডাব্লিউ এর পরিমাণ বের করার ম্যাথ। একটু আগে কিন্তু আমরা এস এর পরিমাণ বের করতেছিলাম সব, এখন কিন্তু আমরা সব ডাব্লিউ এর পরিমাণ বের করতেছি। সো চলো পরের ম্যাথটাই যাই। পরের ম্যাথটা বলছে যে এত এমএল, এত মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে। তাহলে আবারও কত গ্রাম জিজ্ঞেস করছে, তাহলে ডাব্লিউ এর ভ্যালু ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইডেড বাই 1000 এটাতে যাইতে হবে। এস এর ভ্যালু দেখো 0.1 মোলারিটি,
এম এর ভ্যালু সোডিয়াম কার্বনেট মানে 106, এটা মনে রাখবা, সোডিয়াম কার্বনেট Na2CO3 আণবিক ভর কত 106 মনে রাখবা। ভি এর ভ্যালু দেখো 750 ml দেয়া আছে ডিভাইডেড বাই 1000। সো এইটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। ক্যালকুলেশন কেমনে করবা, জাস্ট বেসিক বসাই দিবা 106 ইনটু 750 ডিভাইডেড বাই 1000। সো ডিভাইডেড বাই 1000 ক্যালকুলেশন করলে 7.95 আসে, মানে লাস্টের ঘ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 7.95 ঘ নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। পরে আসো, বলছে 1 লিটার সালফিউরিক অ্যাসিডে ডেসিমোলার দ্রবণে দ্রবের পরিমাণ কত গ্রাম। ডেসিমোলার দ্রবণে দ্রবের পরিমাণ কত গ্রাম। সো ডেসি কথাটা মানেই বুঝতে হবে, ডেসি মানে হচ্ছে 0.1 মোলারিটি। ডেসি মানে কি 0.1 মোলারিটি। 1 লিটার মানে VmL, 1 লিটার মানে 1000 ml, তাই না, 1000 ml সালফিউরিক অ্যাসিড। এখান থেকে আণবিক ভর m এর ভ্যালু পাবো 98, তাহলে দ্রবের পরিমাণ কত গ্রাম, তাহলে W ইকুয়ালস টু ভ্যালু আসবে SMV ডিভাইডেড বাই 1000। তাহলে S এর ভ্যালু কত, দেখো S এর ভ্যালু 0.1 মোলারিটি দেয়া আছে, M এর ভ্যালু কত সালফিউরিক অ্যাসিড 98, V এর ভ্যালু কত, V এর ভ্যালু 1 লিটার মানে 1000 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, ক্যালকুলেশন করো, এটার সাথে এটা কাটবে, 98 ডিভাইডেড বাই 10 মানে ভ্যালু আসবে 9.8 গ্রাম। সো 9.8 গ্রাম মানে কি ঘ নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার, ঘ নাম্বার। গ্রেট। পরে আসো, পরে 28 নাম্বার এমসিকিউ বলছে যে 100 ml ডেসিমোলার কস্টিক সোডা। কস্টিক সোডা মানে কি, কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন, মানে দ্রব্য মানে W প্রয়োজন। এবার দেখো এখানে বলছে ডেসিমোলার, ডেসিমোলার মানে কি 0.1 মোলারিটি। ডেসি মানে কি 0.1। তাহলে দেখো আমরা W ইকুয়ালস টু SMV ডিভাইডেড বাই 1000 এই ফর্মুলা নিব। S এর ভ্যালু 0.1 মোলারিটি, M এর ভ্যালু কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত আসবে 40, ইনটু V এর ভ্যালু দেখো 100 ml ডিভাইডেড বাই 1000 নিলাম। কাটাকাটি করো, এটার সাথে এটা কাটাকাটি করো, এখানে আসবে হচ্ছে 10, এটার সাথে এটা কাটাকাটি করো থাকবে হচ্ছে 4। তাহলে 4 ইনটু 0.1 মানে 0.4 গ্রাম। তাহলে এখান থেকে আমরা ক নাম্বার পাবো হচ্ছে কারেক্ট আনসার 0.4 গ্রাম। বুঝতে পারছো? সো এটা আসবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। পরের ম্যাথটা দেখো, 200 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি 40 গ্রাম থাকলে, দ্রবীভূত থাকলে এর ঘনমাত্রা সেমিমোলার হবে। সেমি মানে কি 0.5, আগেই বলছি সেমি মানে কি 0.5। তাহলে কত গ্রাম মানে এখান থেকে আমাদের W এর পরিমাণ বের করতে হবে। তাহলে W ইকুয়ালস টু SMV ডিভাইডেড বাই 1000। ক্যালকুলেশন করো, S এর ভ্যালু কত আসবে সেমিমোলার মানে 0.5, M এর ভ্যালু 40 কেন সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ইনটু V মানে কত 200 ml ডিভাইডেড বাই 1000। ক্যালকুলেশন করো, বের হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, এটার সাথে এটা কাটলে 5 আসে। তাহলে দেখো উপরে 40 ইনটু 0.5 ডিভাইডেড বাই 5, সো ক্যালকুলেশন করে সব মিলায় এখান থেকে 4 মোলারিটি আসে, মানে খ নাম্বার আসে হচ্ছে কারেক্ট আনসার 4 মোলারিটি। খ নাম্বার আসে কারেক্ট আনসার। তাহলে আমরা এখান থেকে খ নাম্বারকে পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, পরে দেখো আমাদের এখানে কয়েকটা ইয়া দেয়া আছে, বলছে মোলারিটি শর্ত হলো, দেখো মাথায় রাখতে হবে মোলারিটি শর্ত হচ্ছে সবসময় মোলারিটিতে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। মোলারিটির বেসিক সংজ্ঞা কি ছিল দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে, এরকম লিখছিল। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, কোথাও কিন্তু চাপ নিয়ে লেখা ছিল না। তাহলে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় মানে এটা কারেক্ট আনসার, 1 লিটার দ্রবণ মানে এটা কারেক্ট আনসার। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ, 1 এবং 3 কারেক্ট আনসার, মানে খ আসবে হচ্ছে কারেক্ট আনসার। তাহলে মোলারিটির যে বেসিক সংজ্ঞা, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, এইটা থেকে আমরা পাবো এই অংশটা। বুঝতে পারছো? সো এই অংশটা যদি এটা থেকে পাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে মানে তাপমাত্রা এবং 1 লিটার দ্রবণ, এটা হবে কারেক্ট আনসার। এবার দেখো পরের ম্যাথটা বলছে যে 250 ml দ্রবণে এত গ্রাম খাবার লবণ মানে কি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা হলো, এইটার আলোকে উত্তর দাও দ্রবণটির মোলারিটি কত। তো মোলারিটি যদি বের করতে চাই, S ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে 1000 W ডিভাইডেড বাই MV। এবার দেখো 1000 W এর ভ্যালু দেখো এখানে কি
খাবার লবণের পরিমাণ কত দিয়েছে 4.9 গ্রাম, সো 4.9 গ্রাম লিখলাম, ডিভাইডেড বাই m, সোডিয়াম ক্লোরাইডের জন্য আণবিক ভর বের করো। সোডিয়ামের জন্য 23, ক্লোরিনের জন্য কত আসবে বলো তো? ক্লোরিনের জন্য আসবে হচ্ছে 35.5, সেখান থেকে আমরা 58.5 লিখতে পারবো, তাই না? সেখানে আমরা আণবিক ভর লিখবো হচ্ছে 58.5 ইন্টু ভি। ভি দেখো কত 250 ml, সেখানে আমরা বসাই দিলাম 250 ml। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি কত আসে দেখি, 1000 ইন্টু 4.9 ডিভাইডেড বাই 58.5 ইন্টু 250, এই ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে 0.33 মোলারিটি আসে। সো 0.33 মোলারিটি মানে ঘ নাম্বার আসে হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। তাহলে এখানে আমাদের দ্রবণটির মোলারিটি জিজ্ঞেস করছে, ঘ নাম্বার আসছে কারেক্ট আনসার। এবার বলছে দেখো যে দ্রবণটিতে আরো কত গ্রাম লবণ যোগ করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। সেমিমোলার দ্রবণে পরিণত করতে আরো কত গ্রাম লবণ যোগ করতে হবে। তাহলে আমাদের এই দ্রবণে লবণের পরিমাণ ছিল হচ্ছে 4.9 গ্রাম। এখন সেমিমোলার দ্রবণ কথাটা বুঝবা, সেমিমোলার দ্রবণ মানে S ইকুয়ালস টু 0.5 মোলারিটি, এটাই রূপান্তর করতে হবে। এবার বলছে আর কত গ্রাম লবণ যোগ করলে, তার মানে W এর পরিমাণ আমরা বের করব, আর কতটুকু বাদ দিয়ে বের করব। তাহলে এখন বাকি আমাদের তো ফিক্সই আছে, তাহলে এখন যদি আমরা W ইকুয়ালস টু বের করি SMV ডিভাইডেড বাই 1000 আসবে। আচ্ছা, তাহলে S এর ভ্যালু সেমিমোলার মানে 0.5, M মানে কি, M মানে হচ্ছে আণবিক ভর সোডিয়াম ক্লোরাইড, তাহলে কত আসবে এখানে 58.5 আসবে। V এর ভ্যালু দেখো, V এর ভ্যালু এখানে কত ছিল 250 ml ছিল, তাহলে 250 ml আমি এখানে বসাবো, 250 ml ডিভাইডেড বাই 1000, এখান থেকে আমরা সেমিমোলার দ্রবণের জন্য লবণের পরিমাণটা পেয়ে যাব। তাহলে লবণের পরিমাণ হবে 0.5 ইন্টু 58.5 ইন্টু 2550 ডিভাইডেড বাই 1000। তাহলে এখান থেকে লবণের পরিমাণ পাচ্ছি হচ্ছে আমরা 7.31 গ্রাম, কিন্তু লবণের পরিমাণ দেয়া কত ছিল 4.9 গ্রাম, তাহলে দেয়া ছিল 4.9 গ্রাম, লাগবে কত 7.31, তাহলে এক্সট্রা কতটুকু অ্যাড করতে হবে সেটা পাবো 7.31 এর থেকে 4.9 বাদ দিতে হবে। তাহলে 7.3 থেকে 4.9 বাদ দিলে এক্সট্রা যোগ করতে হবে 2.41, বুঝতে পারছো? সো 2.41 আরো কতটুকু, তাহলে 2.41 এটা হচ্ছে আমাদের এখানে আরো যোগ করতে হবে 7.31। এই ক্যালকুলেশনটা আরেকবার একটু ক্রস চেক করি, দাঁড়াও। এই সাইডে 58.5 ছিল না, 58.5 ছিল, সো 0.5 ইন্টু 58.5 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000, ক্যালকুলেশন করলে 7.31 মাইনাস তোমার এই সাইডে ছিল হচ্ছে 4.9 গ্রাম লবণ, ওকে, সো 4.9 হিসাব করলে 2.41 আসে। সেখানে আমাদের এই যে 2.41, এইটা 4.41 দেয়া আছে, এটা হচ্ছে 2.41 গ্রাম হবে, বুঝতে পারছো? সেখান থেকে আমরা 2.41 পাবো হচ্ছে অ্যান্সার। ওকে, পরেরটা দেখো, এই যে দ্রবণ, এই দ্রবণটার মোলারিটি কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে মোলারিটি মানে এখান থেকে আমরা S এর ভ্যালু বের করব, তাহলে S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV। দেখো তো এখানে কি কি ভ্যালু দেয়া আছে, এখানে দেখো 250 ml দেয়া আছে, তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য M এর ভ্যালু 40, V এর ভ্যালু 250 ml, উপরে 1000, W এর ভ্যালু দেখো দেয়া আছে 20 গ্রাম। বসাই দাও, বসায় এখন ক্যালকুলেশন করো, এটার সাথে এটা কাটবে 2, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 4, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 2 মোলারিটি আসবে। সেখান থেকে আমরা 2 মোলার দ্রবণ পাবো। একদম সিম্পল ম্যাথ। এই টাইপের সিম্পল সিলি ম্যাথগুলাই তোমাকে এমসিকিউতে দিবে। তোমাকে যেটা করতে হবে এই ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করে শিখে ফেলতে হবে। একবার তুমি যদি শিখে যাও এই টাইপের জিনিসপত্র তুমি অনায়াসে পারবা। পরেরটা দেখো, বলছে বিকারটিতে উপস্থিত দ্রব অণুর মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক বলের শতকরা সংযুক্তি কত। তাহলে এখানে খেয়াল করো, বিকারটিতে এই যে অংশ যেটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সো সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিকারটিতে অণুগুলোর মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলটি, অধিক তড়িৎ ঋণাত্মক কে দেখো, এখানে আছে হচ্ছে সোডিয়াম, আছে অক্সিজেন, আছে হাইড্রোজেন, সো এই তিনটার ভিতরে অধিক তড়িৎ ঋণাত্মক হচ্ছে অক্সিজেন। সো অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে বলছে। সো যখন কখনো যদি শতকরা সংযুক্তি বের করতে বলে, তাহলে কোন একটি যৌগের শতকরা সংযুক্তি মানে হচ্ছে নিচে যাবে টোটাল যৌগের আণবিক ভর, উপরে যাবে ওই যৌগের আণবিক ভর ইনটু 100%, সিস্টেম এটা।
কোনো একটি যৌগের শতকরা সংযুক্তি বের করতে বললে নিচে যাবে টোটাল যৌগ, উপরে যাবে ওই যৌগ ইনটু 100%। তাহলে টোটাল যৌগ সোডিয়াম হাইড্রোক্সাইড, আণবিক ভর কত বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড 40, তাই না? 16, 17, 23, 40, উপরে যাবে অক্সিজেনের 8, 16 ইনটু 100%। তাহলে ক্যালকুলেশন করো, করলে শতকরা সংযুক্তি বের হয়ে যাবে 16 ইনটু 100 ডিভাইডেড বাই 40। ক্যালকুলেশন করলে এখান থেকে আসে হচ্ছে আমাদের 40%। কত আসে? 40%। তাহলে 16 ইনটু 100 ডিভাইডেড বাই 40 ক্যালকুলেশন করে আমরা 40% পাই। তাহলে এই যৌগের শতকরা সংযুক্তি আসে হচ্ছে 40%। এবার আসো একটা 35 এবং 36 নাম্বার একটা এই পাত্রের আলোকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এখানে আমাদের একটা এ পাত্র আছে, এখানে একটা বি পাত্র আছে। বলছে এ পাত্রে সিমেন্ট শিল্পের প্রধান উপাদান এবং পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড ব্যবহৃত হয়। সো এ পাত্রে সিমেন্ট শিল্পের প্রধান উপাদান কি বলতো? চুনাপাথর, যেটাকে বলে ক্যালসিয়াম কার্বনেট, এবং পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড মানে HCl, এইটা আছে। তাহলে এ পাত্রের ভিতরে আমরা যদি বিক্রিয়াটা দেখি, ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে? তাহলে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হলে তাহলে আমরা এখানে এ পাত্রের ভিতরে এই বিক্রিয়াটা পাচ্ছি। সো এই পাত্রের ভিতরে মেইন আমাদের তৈরি হচ্ছে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো তো এই ক্যালসিয়াম ক্লোরাইড এটা কি লবণ না? এটা একটা লবণ। তাহলে লবণ পাচ্ছি না এই জায়গাতে? একটা লবণ পাচ্ছি। এবার বলছে দেখো এ পাত্রে উৎপন্ন লবণে, তাহলে এ পাত্রে কোন লবণ তৈরি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়। আধা লিটার মানে কি? আধা লিটার মানে হচ্ছে 500 ml। 500 ml ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রবের প্রয়োজন? W এর পরিমাণ বের করতে বলছে। তাহলে W ইকুয়ালস টু ভ্যালু আসে SMV ডিভাইডেড বাই 1000। তাহলে দেখো W ইকুয়ালস টু SMV ডিভাইডেড বাই 1000, যদি এটা বের করো তাহলে S এর ভ্যালু দেখো 0.1 মোলারিটি। M এর ভ্যালু, M মানে কি? M মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের ভর নিতে হবে। সো ক্যালসিয়াম ক্লোরাইড কত আসবে? 20, 40 প্লাস ক্লোরিন দেখো 35.5 ইনটু 2 মানে কত? 71। সো ক্যালকুলেশন করলে এই দুইটা মিলে 111 আসার কথা। তাহলে 111 ইনটু ভি এর ভ্যালু কত দেখো দেয়া আছে? এই পাত্রে আধা লিটার মানে কি? 500 ml ডিভাইডেড বাই 1000। সো ক্যালকুলেশন করলে এর সাথে ক্যালকুলেশন করে 2 আসে। সো তুমি এখন যখন ক্যালকুলেশন করবা 0.1 ইনটু 111 ডিভাইডেড বাই 2, সো ক্যালকুলেশন করলে 5.55 আসে। 5.55। সো এইটা দেখো খ নাম্বারে আছে। সো খ নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। খ নাম্বার কি? আমাদের এখানে কারেক্ট আনসার। ওকে, এবার দেখো পরে বলছে এই জায়গাতে পরের কোশ্চেনটা বলছে যে উপর্যুক্ত শর্তে এ পাত্রে সিমেন্ট শিল্পের প্রধান উপাদান এবং পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড ব্যবহৃত হয়েছে। 36 নম্বর বলছে এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী। সো এ পাত্রে আমাদের এখানে একটা গ্যাস তৈরি হয়। গ্যাসটা কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এই যে টোটাল বিক্রিয়ায় দেখছি কি? ক্যালসিয়াম কার্বনেট এর সাথে HCl দিলে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় বিক্রিয়া শেষে। সো কার্বন ডাই অক্সাইড যে গ্যাস, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে। তো কার্বনিক অ্যাসিড মানে এটা একটা অম্লধর্মী গ্যাস। এবার বলছে দেখো বি পাত্রে উৎপন্ন যৌগ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সো বি পাত্রে এই জায়গায় যেই তোমার উৎপন্ন যৌগটা তৈরি হয়েছে এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে কি? পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার বলছে দেখো বি পাত্রে সংঘটিত বিক্রিয়া রেডক্স বিক্রিয়া। সো বি পাত্রে যেই বিক্রিয়াটা সংঘটিত হবে এটা রেডক্স বিক্রিয়া। উত্তর হচ্ছে না। বি পাত্রে যে তড়িৎ বিশ্লেষণ ঘটবে এটা রেডক্স বিক্রিয়া না। সো আমাদের এখানে 1 এবং 2 হবে হচ্ছে কারেক্ট আনসার। কত হবে? 1 এবং 2। ওকে, পরে দেখো আমাদের এখানে 37-38 নাম্বারটা আমরা এই চিত্র থেকে করব। বলছে 0.8 লিটার পানি। এবার বলছে দেখো 42 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার বলছে বিকারে মিশ্রিত দ্রবণটির ঘনমাত্রা কত হবে? সেখানে আমরা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করব। তো 42 গ্রাম যেই সোডিয়াম হাইড্রোক্সাইড এইটাকে আমরা এত লিটার পানির ভিতরে দিব। তো এখানে আমরা দ্রবণের ঘনমাত্রা যখন বের করব তখন S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV আসবে। এই যে 0.8 লিটার এটা আসবে দ্রবণের আয়তন। তাহলে দ্রবণের আয়তন ml হচ্ছে 0.8 লিটার মানে 800 ml। 1000 দিয়ে গুণ করার পর 800 ml।
সেখানে যদি গুণ করি তাহলে এখানে আমাদের ভি এর ভ্যালু 800 ml আসে। এম মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে NaOH এর ভ্যালু কত, এর ভ্যালু 40 দেখছি আমরা, সেখানে 40 বসবে। উপরে দেখো 1000 ইন্টু ডাব্লিউ এর ভ্যালু কত বলো তো, 42 গ্রাম, সেখানে আমরা বসাবো হচ্ছে 42 গ্রাম। সো ক্যালকুলেশন করলে দেখো 1000 ইন্টু 42 ডিভাইডেড বাই 40 ইন্টু 800, এই হচ্ছে ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে 1.31 মোলারিটি আসে। তাহলে এখানে মিশ্রিত যেই দ্রবণ, সেই দ্রবণের ঘনমাত্রা আমরা 1.31 মোলারিটি পাই। বুঝতে পারছো? ওকে, সো এক্সাক্ট অ্যান্সারটা এখানে নাই, বাট এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের পরে বলছে 38 নাম্বার কোশ্চেন, উক্ত দ্রবণের 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে, এই দ্রবণে আমরা যদি এখন 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, HCl যোগ করি, হ্যাঁ, এই দ্রবণে HCl যোগ করব 15 গ্রাম করলে বলছে এত সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট থাকে, উৎপন্ন লবণটি ক্ষারীয় প্রকৃতির, উৎপন্ন লবণটির ভর এত। সো এইটার জন্য আমাদের একটা হায়ার বেসিক লাগবে। এই বেসিকটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া থেকে ম্যাথ করার যে শর্টকাট ট্রিকগুলো আছে, এগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের। সো তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের শেখাবো। তোমরা আমাকে সেই ক্ষেত্রে একটু কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া প্রশমন বিক্রিয়ার যেই ম্যাথগুলো আছে, প্রশমন বিক্রিয়ার ম্যাথগুলো বা টাইট্রেশনের ম্যাথগুলো, এগুলো একটু শেখাই দেন, তাহলে ওগুলো শেখাই দিব, প্যারা হবে না, এগুলো তখন তুমি পারবা। কখনো কখনো যদি প্রশ্ন কঠিন করে তখন ইন্টারমিডিয়েট থেকে এই অংশগুলা একটু টেনে নিয়ে আসে। সো যদি তুমি শিখতে চাও তাহলে এগুলো শেখাই দিব, সেক্ষেত্রে কমেন্টে জানাবা, আমি একটা এক্সট্রা ক্লাসের মাধ্যমে বা বেসিক ক্লাস যখন তোমাদের করাবো এই চ্যাপ্টারের উপর, তখন শেখাই দিব। বুঝতে পারছো? সো আপাতত এইটা আমরা একটু স্কিপ করে গেলাম। ওকে, সো এবার দেখো ওকে, সো আমরা এখন হচ্ছে এখান থেকে 41 নাম্বার এমসিকিউ থেকে যাব। আগে যে এমসিকিউ কয়েকটা আমরা স্কিপ করছি, দুই একটা, ওগুলো সব হচ্ছে তোমার একটু ইন্টারমিডিয়েট লেভেলের জিনিসপত্র। শেখাইতে গেলে এখন বড় একটা বেসিক শেখায়, তারপর তোমাকে শেখানো লাগবে। সো তোমাদের যেগুলো প্রয়োজন ওইগুলাই আমি তোমাদের এখন শেখাবো এখানে। সেখানে আমাদের কি প্রয়োজন, পরবর্তী অংশে দেখো আমাদের অ্যালুমিনিয়াম সালফেট, এই যে যৌগটা আছে, এই যৌগে সালফারের সংযুক্তি কত সেটা বের করতে বলছে। সো যখনই আমাদের এরকম যৌগে সালফারের সংযুক্তি বের করতে বলবে, তখন আমাদের এই যৌগটাকে আগে সিম্পলিফাই করতে হবে। যৌগটাকে সিম্পলিফাই করলে দেখো অ্যালুমিনিয়াম আছে হচ্ছে 2টা, সালফার গুণ করে দাও, সালফার কয়টা আছে, সালফার দেখো আছে হচ্ছে 3টা, অক্সিজেন কয়টা আছে দেখো, অক্সিজেন গুণ করলে 3 এ 4 12টা। এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট যৌগ। অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়াম 2টা, সালফার 3টা, অক্সিজেন কয়টা, 12টা। তো এখন আমাদের সালফারের সংযুক্তি বের করতে বলছে, তাই না? তো সালফারের সংযুক্তি বের করতে বললে সালফারের পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে যাবে মোট যৌগের পার্সেন্টেজ, উপরে যাবে সালফারের। সো নিচে যাবে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর, কত যাবে, অ্যালুমিনিয়াম সালফেট এই টোটালটার আণবিক ভর, উপরে যাবে সালফারের আণবিক ভর। তাহলে সালফার কয়টা, 3টা, তাহলে 3s ইনটু 100%। এই হচ্ছে শতকরা সংযুক্তি। তাহলে কোন একটি যৌগের শতকরা সংযুক্তি বের করতে বললে নিচে মোট আণবিক ভর, উপরে ওই যৌগের আণবিক ভর ইনটু 100% করলে তার শতকরা সংযুক্তি পাওয়া যায়। এখন তুমি কেমনে করবা দেখো, নিচে অ্যালুমিনিয়াম সালফেটের জন্য কি করবা, নিচে অ্যালুমিনিয়াম সালফেটের জন্য কি করবা, সো অ্যালুমিনিয়াম তুমি জানো 27, তাহলে 27 ইনটু 2টা অ্যালুমিনিয়াম। এরপরে দেখো সালফারে তুমি জানো হচ্ছে 32 ইনটু সালফার কয়টা, 3টা বসাইলা। অক্সিজেনের জানো তুমি হচ্ছে অক্সিজেনের 8-16, সালফারের 16-32, অক্সিজেনের 8-16, দেখো অক্সিজেন কয়টা, 12টা। এই হচ্ছে আমাদের নিচে টোটাল ভর। উপরে যাবে সালফারের, সালফারের হচ্ছে 32 ইনটু 3 ইনটু 100%। এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। এখন যদি আমি এখানে দেখাই, আমরা উপরে 32 ইনটু 3 নিলাম, ইনটু 100% নিলাম, নিচে যাবে 27 ইনটু 2 প্লাস 32 ইনটু 3 প্লাস 16 ইনটু 12। ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালু আসে হচ্ছে 28%। সেখান থেকে আমরা 28.07 গ নাম্বার পাই হচ্ছে কারেক্ট আনসার। কত পাই, গ নাম্বার। একটু পজ করো ভিডিওটা। সো আমরা চলো পরবর্তী অংশ দেখি, পরবর্তী অংশে আমাদের কি কি আছে। পরের অংশে বলছে যে কোন যৌগে কার্বনের পরিমাণ হচ্ছে আমাদের 27.27%।
সো এখানে আমাদের যে কয়টা যৌগ আছে এই যৌগগুলোর ভিতরে আমাদের শতকরা সংযুক্তি চেক করতে হবে, করে দেখতে হবে যে কোনটার ভিতরে কার্বনের পরিমাণ 27.27% আছে। সো আমরা যদি প্রথম যৌগে যাই, এই জায়গাতে আমরা দেখতেই পাচ্ছি যে হাইড্রোজেন অনেক কম আছে, তাই না? সো এটা 27.27% হবে না স্বাভাবিকভাবেই। আমরা একটু এইটা চেক করে দেখি এটাই কত আসে। সো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আমরা যদি চেক করি, নিচে যাবে আমার টোটাল ভর, মানে কার্বনের 12, অক্সিজেনের 8, 16, তাই না? উপরে যাবে কার্বনের ভর ইনটু তোমার 100%। সো এটা যদি আমরা একটু বের করি, এখানে কার্বনের পরিমাণ কত আসে দেখো, 12 ডিভাইডেড বাই 12 প্লাস 16 ইনটু 100%। তাহলে এটা ক্যালকুলেশন করে 42% আসে। তার মানে এটা হইতেছে না। এইটার দিকে একটু তাকাই দিন, কার্বন ডাইঅক্সাইড এটাই কত আসে। সো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে নিচে দেখো 12, এখানে অক্সিজেন 8, 16 ইনটু 2, উপরে যায় 12 ইনটু 100%। এটা ক্যালকুলেশন করে দেখি তো। উপরে আমাদের 12ই গেছে, নিচে 12 ইনটু 16 জায়গায় আমরা এখন বসাইছি 32। সো ক্যালকুলেশন করলে এইটা আসে হচ্ছে 27.27%। তার মানে বেরটা কেমনে করলাম? বেরটা করার উপায় হচ্ছে যে কার্বনের পরিমাণ যখন আমরা বের করব তখন নিচে যাবে টোটাল ভর, উপরে যাবে কার্বনের ভর। সো নিজের ভর ডিভাইডেড বাই টোটাল ভর ইনটু 100%, এটা করলে আমরা এখান থেকে শতকরা পরিমাণটা পাই। সো এইটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে কার্বনের পরিমাণ 27% বলছে, মানে মেজরটাই হচ্ছে তোমার অন্য ভর যাচ্ছে, কার্বন অনেক কম পরিমাণে আছে। সো এই তিনটা যৌগের ভিতরে কার্বন কম পরিমাণে এইটার ভিতরেই আছে। সো তার মানে এটা হবে কারেক্ট আনসার। এইটাতে কিন্তু মেজর হচ্ছে কার্বন, হাইড্রোজেন মাইনর। সো এটা হবে না, দেখে বোঝা যাচ্ছে। সো এইভাবে আমরা একটু কমন সেন্স খাটিয়েও কারেক্ট আনসার বের করে ফেলতে পারি। ওকে, পরের অপশনে আসো। বলছে একটি হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ এত পার্সেন্ট হলে যৌগটির স্থূল সংকেত কোনটি? সো হাইড্রোকার্বন মানে এটা হচ্ছে CH, এখানে কার্বনের পরিমাণ দিছে কত? 85%। তার মানে কার্বনের পরিমাণ যদি 85 হয়, তাহলে হাইড্রোজেনের পরিমাণ কত? হাইড্রোজেনের পরিমাণ 15। এখন যখনই আমাদের এখান থেকে স্থূল সংকেত বের করতে বলবে, প্রথমেই যেটা করা লাগবে, কার্বন এবং হাইড্রোজেন উভয় ক্ষেত্রে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। সো দেখো কার্বনের আণবিক ভর দিয়ে যদি ভাগ করো, 85 ডিভাইডেড বাই কার্বনের 12 দিয়ে ভাগ করলাম। হাইড্রোজেনের দেখো 15% ডিভাইডেড বাই হাইড্রোজেনের আণবিক ভর 1 দিয়ে ভাগ করলাম। ক্যালকুলেশন করলে দেখো 85 ডিভাইডেড বাই 12, 85 ডিভাইডেড বাই 12, খেয়াল করলে দেখো 85 ডিভাইডেড বাই 12 ক্যালকুলেশন করলে 7.08 আসে। 7.08, এখানে আসে কত? 15। তাহলে দেখো একটা আরেকটা দ্বিগুণ না? সো এখন এই যে তুমি আণবিক ভর দিয়ে ভাগ করলা, আণবিক ভর দিয়ে ভাগ করার পরে এখন যেটা করবা যে এই দুইটা সংখ্যার ভিতরে, খেয়াল করো এর পরের নিয়ম কি, এই দুইটা সংখ্যার ভিতরে যেই সংখ্যাটা ছোট সেটা দিয়ে দুইটাকেই ভাগ করা। তাহলে কার্বনের ক্ষেত্রে এখানে পাবা 1, হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে পাবা 2। তাহলে এই যে কার্বনের ক্ষেত্রে 1 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2 পাইলা, এখান থেকে তাহলে স্থূল সংকেত পাচ্ছ C1H2 মানে CH2। তাহলে এই হাইড্রোকার্বন যেটা আছে সেটা কোনটা? সেটা আসতেছে হচ্ছে CH2, এটা বুঝতে পারছো? তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে দেখো একটা পার্সেন্টেজ দেয়া আছে হাইড্রোকার্বন 85%, তাহলে অপরটা অটোমেটিক কত হবে? 15 হবে। তাহলে 85-15 হইলে, এবার খেয়াল করো কার্বন এবং হাইড্রোজেন এই দুইটার ক্ষেত্রে, আমরা কার্বন এবং হাইড্রোজেন এই দুইটার ক্ষেত্রে এখানে আমাদের 85 ডিভাইডেড বাই আণবিক ভর, এখানে আমাদের 15 ডিভাইডেড বাই 1। সো ক্যালকুলেশন করলে আমরা যদি একটু দেখি, ক্যালকুলেশন করলে এই জায়গায় আমার 7.08 আসে, এখানে আসে 15। সেই যে সংখ্যা দুইটা পাইলাম, এই সংখ্যা দুইটার ভিতরে সবচেয়ে কম যেটা সেইটা দিয়ে উভয়কে ভাগ করলে আমরা রেশিও পাবো। ওকে, এবার দেখো একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ কোনটা? একই স্থূল সংকেত বিশিষ্ট যৌগ আমাদের বের করতে বলছে। স্থূল সংকেত মানে হচ্ছে একটা সংকেতকে ছোট করে সর্বনিম্ন যত করা যায় সেটাকে স্থূল সংকেত বলে। একটা সংকেতকে ছোট করে সর্বনিম্ন যত করা যায় সেটা হচ্ছে স্থূল সংকেত। তাহলে একটা সংকেতকে ছোট করে সর্বনিম্ন আমরা কত করতে পারবো? দেখো সেই হিসাব যদি করি, তাহলে এই যে CH2 ছিল আমার স্থূল সংকেত, এই CH2 এটাকে যদি আমরা বাড়াই, ঠিক আছে, এটাকে যদি আমরা বাড়াই 2 দিয়ে গুণ করি, তাহলে C2H4 হয়। তাহলে C2H4 এর স্থূল সংকেতও কিন্তু CH2। আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো C3H6 হয়। তাহলে দেখো CH2 থেকে এটা পাওয়া যায়, তাহলে C3H6 এটার স্থূল সংকেত CH2। এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে C4H8 পাওয়া যায়, এটারও স্থূল সংকেত সেম। তার মানে দেখো এটা 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 প্রত্যেকটা CH2 থেকে উৎপত্তি। তার মানে এই তিনটার ক্ষেত্রেই তুমি একই স্থূল সংকেত পাবা CH2। তার মানে এখানে আমাদের তিনটাই হবে কারেক্ট আনসার, এই তিনটা থেকে আমরা একই স্থূল সংকেত পাই। ওকে,
এবার বলছে দেখো কোন যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হবে। কোন যৌগের? দেখো এই জায়গাতে যেই কয়টা যৌগ আছে এই যৌগের ভিতরে আমরা যদি অ্যামোনিয়া যৌগটা দেখি, এই অ্যামোনিয়া যৌগকে আর ছোট করা যায় না, তাহলে এটাই এর আণবিক সংকেত, এটা এর স্থূল সংকেত, এটা হবে কারেক্ট আনসার। বাট তুমি যদি বেনজিনে আসো, বেনজিনে C6H6 এটা হচ্ছে আণবিক সংকেত, এটা স্থূল সংকেত কি CH লেখা যায়। ইথাইনের ক্ষেত্রেও সেম, CH ট্রিপল বন্ড CH এটা হচ্ছে ইথাইনের সংকেত। সো এটাকে ইথাইন মানে C2H2 লেখা যায়, এটা হচ্ছে আণবিক সংকেত, স্থূল সংকেত কিন্তু CH লেখা যায়, বুঝছো? হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এইটা হচ্ছে আণবিক সংকেত, স্থূল সংকেত কিন্তু HO লেখা যায়। কিন্তু এই যে অ্যামোনিয়া, তোমার NH3 অ্যামোনিয়া, এটাকে আর ছোট করা যায় না, এজন্য এটা স্থূল সংকেত আণবিক সংকেত সেমই আছে। তাহলে স্থূল সংকেত এবং আণবিক সংকেত জিনিসটা তো বুঝছো। স্থূল সংকেত মানে যাকে আর ছোট করা যাবে না, ওটা হচ্ছে সবচেয়ে ছোট, আর আণবিক সংকেত মানে অন্য যে কোনো বড় একটা সংকেত। ওকে, পরে আসো গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? তো গ্লুকোজের বেসিক সংকেত হচ্ছে C6H12O6। এইটাকে দেখো ছোট করে লেখা যায়, ছোট করবা মানে কি 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে C1H2O1 পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের স্থূল সংকেত, এইটা দেখো আণবিক সংকেত। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে স্থূল সংকেত কোনটা? C1H2O1, C1H2O1, দ্যাটস দ্য তোমার হচ্ছে যে স্থূল সংকেত। ক্লিয়ার হয়েছে? পরেরটা আসো, বলছে একটি যৌগের আণবিক ভর 180, আণবিক ভর 180, স্থূল সংকেত যদি এইটা হয় তাহলে যৌগটির আণবিক সংকেত কোনটি? এবার দেখো স্থূল সংকেত যেটা দেয়া আছে CH2O, এইটা টোটালটার বাইরে n লিখে ইকুয়ালস টু আণবিক ভর লেখা যায়। এখন দেখো তো এই মাঝখানে আণবিক ভর লিখতে পারবো না, লিখলে কি আসবে? কার্বনের জন্য 12, হাইড্রোজেনের জন্য 2, অক্সিজেনের জন্য 16, টোটালটার সাথে n ইকুয়ালস টু 180। তাহলে n এর ভ্যালু আসবে দেখো 180 ডিভাইডেড বাই, এখানে এখন ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কত আসে দেখো, দেখো 14 আর এখানে আসে হচ্ছে তোমার 16, তাহলে কত আসবে 30। সো ক্যালকুলেশন করলে এটা কাটে, এটার সাথে এটা কাটলে 6 আসবে। তাহলে n এর ভ্যালু 6 যদি হয় তাহলে n এর ভ্যালু 6 বসাও, বসালে C6H12O6 পাওয়া যায়। তাহলে এই যৌগটার যখন আণবিক ভর 180 তখন আমাদের আণবিক সংকেত আসবে হচ্ছে C6H12O6। সো 180 আণবিক ভর, এটা আমরা জানি, এমনিতেই জানি যে গ্লুকোজ, আর গ্লুকোজের সংকেত ওইটা। সো বের করারও দরকার পড়ে না, মানে ম্যাথ অনুযায়ী এটাকে ক্যালকুলেশন করে বের করলে এটা আসে, দ্যাটস ওয়াই আমি এটা বের করে দেখাইলাম। বাট এটা বের করারও দরকার পড়ে না, বের না করেও তুমি বলে দিতে পারবা যে এটা আসবে। ক্লিয়ার হয়েছে না জিনিসটা? ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে যদি যাই, এখানে দেখো একটা যৌগ দেয়া আছে, এখানে বলছে যে H2O2 আর এখানে পানি, বিক্রিয়াটি সমতাকৃত অবস্থায় XYZ এর তোমার অনুপাত বের করতে বলছে। সো আমরা যদি H2 দেখি প্লাস O2 দেখি, বিক্রিয়া শেষে এখানে যদি পানি দেখি, তো পানির ক্ষেত্রে দেখো এখানে অক্সিজেন কয়টা আছে? একটা। সমতা করার জন্য এখানে যেহেতু দুইটা অক্সিজেন আছে, এখানে 2 দিবা, এখানে 2 দিলে দেখো হাইড্রোজেন আমাদের 4টা হয়ে গেছে, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা, তাহলে এখানে হাইড্রোজেন 2 মিলানোর জন্য 2 আসে। তাহলে এই জায়গায় চিন্তা করো, এইটা যদি x হয়, এটা যদি y হয়, এটা যদি z হয়, তাহলে দেখো তো 2:1:2 এটা আসে না XYZ, প্রথমটা 2, তারপরেরটা 1, তারপরেরটা আবার 2 আসে। তাহলে আমাদের এখান থেকে রেশিও পাচ্ছি দেখো 2:1:2। প্রশ্ন দেখে তুমি ঘাবড়ে যাবা, বাট ঘাবড়ানো কিচ্ছু নাই, জিনিসটাকে সিম্পলিফাই করতে হবে, করে স্টেপ বাই স্টেপ আগাইলেই তুমি উত্তর পেয়ে যাবা। ক্লিয়ার হয়েছে জিনিসটা? একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরে আসো, বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? তো আমাদের ক্যালসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করানো লাগবে। ক্যালসিয়াম অক্সিজেন বিক্রিয়া করলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। সো দেখো ক্যালসিয়াম অক্সাইড মিন্স এখানে অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 1টা, তাহলে এখানে 2 দেওয়া লাগবে, 2 দিলে এখানে দেখো ফর্মুলা অনুযায়ী 2 আসে। তাহলে দেখো তো এই ক্যালসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে। এখন আমরা ওই সহগ অনুপাত সূত্র শিখছিলাম না, ওটাতে যাব। দেখো n অফ ক্যালসিয়াম ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু n অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1। দুইটা জিনিস, n অফ ক্যালসিয়াম ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু n অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1। সো এই হচ্ছে আমাদের দুইটা জিনিস। এখন দেখো এই জায়গা থেকে আমরা কেমনে ম্যাথটা সলিউশন করব? আমাদের এখানে বলছে 10 গ্রাম ক্যালসিয়াম, তাহলে দেখো তো এখানে আমরা হাফ লিখলাম ইনটু ক্যালসিয়ামের ক্ষেত্রে 10 গ্রাম মানে কি W/M, তাই না?
তো W/m যদি লিখো, W এর ভ্যালু দেখো 10 গ্রাম আছে, ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 20। বুঝছো জিনিসটা? এই n কে ভেঙে আমরা W/m লিখছি, সেই W/m এর ভ্যালু বসাইছি, হাফ যেটা আছে ওটা আগেই চলে আসছে, ইকুয়ালস টু এখানে দেখো 1 ইনটু n অফ অক্সিজেন, কত গ্রাম অক্সিজেন লাগে, তাহলে এখানেও ভাঙতে হবে W/m, সো নিচে যাবে m আর উপরে যাবে W। তো এই m এর পরিবর্তে m এর আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর বসবে, সেটা কত 32। তাহলে এখন এখান থেকে যদি আমি ভ্যালুটা বের করি, তাহলে দেখো 0 0 কেটে যায়, 32 যদি বসাও তাহলে কত আসবে, W ইকুয়ালস টু 32 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 4 8 32, সেখান থেকে তুমি 8 গ্রাম পাওয়া। বুঝতে পারছো? তো ক্যালকুলেশনটা কয় লাইনে দেখো, জাস্ট সিম্পলি 3 লাইনের ক্যালকুলেশন। তো এই ম্যাথটা জাস্ট 3 লাইনে হয়ে যাবে, সিম্পল 3 লাইনে। কি হবে, তুমি ক্যালসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়াটাকে সমতা করবা, করে এইভাবে সমতা করে সহগ অনুপাত সূত্র ব্যবহার করে 2 লাইন ক্যালকুলেশন করলেই তোমার উত্তর মিলে যাচ্ছে। পরে দেখো 50 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অ্যামোনিয়া থেকে বারবার এই প্রশ্ন আসে। সো আমাদের এখানে দেখো বলছে 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন। সো আমরা এখানে অ্যামোনিয়া উৎপন্ন করব, তো অ্যামোনিয়াকে আমরা যখন হিট দিয়ে ভাঙবো তখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে অ্যামোনিয়াতে খেয়াল করো, নাইট্রোজেন একটা, এখানে নাইট্রোজেন দুইটা, তাহলে নাইট্রোজেন মেলানোর জন্য এখানে 2 দিব, এখানে 2 দিলে দেখো হাইড্রোজেন কত হয়ে গেছে, 6টা হয়ে গেছে, তাহলে মেলানোর জন্য এখানে 3 দিব। তার মানে 2 মোল অ্যামোনিয়া ভেঙে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন তৈরি করে। এবার চিন্তা করো, বলছে 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কত মোল হাইড্রোজেন দরকার। তাহলে আমাদের অ্যামোনিয়া লাগবে হচ্ছে 6 মোল, তো খেয়াল করো 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে আমাদের হাইড্রোজেন দরকার 3 মোল, তাহলে 1 মোল তৈরি করতে কত দরকার, 3/2, তাহলে 6 মোল তৈরি করতে কত দরকার, 3 × 6 ডিভাইডেড বাই 2। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে আমাদের 9 মোল আসে অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে শর্টকাটে ঐকিক নিয়মে 9 মোল বলতে পারি। এবার বলবা ভাই ঐকিক নিয়মে করবো না, নরমালি এতক্ষণ যা শেখাচ্ছেন সেটাই শেখান। তাহলে ঐকিক নিয়মে না করে নরমালি করতে গেলে তুমি কি করবা, n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3, যার মোল তার সহগ, যার মোল ডিভাইডেড বাই তার সহগ। এখন আমরা বের করতে হবে কি, হাইড্রোজেনের মোল। তাহলে হাইড্রোজেনের মোল আর অ্যামোনিয়ার মোল দেয়া আছে 6 মোল, তাহলে অ্যামোনিয়ার যে মোল এটা 6 মোল লিখে দিলাম, 6 ডিভাইডেড বাই 2 ইনটু এই 3 এই সাইডে গুণ হয়ে n অফ হাইড্রোজেনের মোল, 2 লাইন। তো দেখো এটার সাথে এটা কাটাকাটি করো, এটার সাথে এটা কাটাকাটি করো, দেখো n অফ হাইড্রোজেন ইকুয়ালস এখান থেকে 9 মোলই আসবে। সো এটা ঐকিক নিয়মে করলে এরকম, আর নরমালি করলে 2 লাইন, এটাও 2 লাইন ওটাও 2 লাইন, জাস্ট সিস্টেম অনুযায়ী আগাইতে হবে। তাহলে এখান থেকে উত্তর আসবে কি, 9 মোল। পরেরটা দেখো বলছে 65 গ্রাম জিঙ্ককে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে। সো 65 গ্রাম জিঙ্ককে আমরা বাতাসে যদি দহন করি তাহলে কত গ্রাম জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখন প্রথমে জিঙ্ক নিব, তাকে বাতাসের অক্সিজেন দিয়ে দহন করব, করে আমরা এখান থেকে জিঙ্ক অক্সাইড পাবো। সো এই যে জিঙ্ক অক্সাইডটা পাইলাম, খেয়াল করে দেখো এখানে অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 1টা, এখানে 2 যাবে, এখানে আমরা 2 দিলাম, 2 দিলে তাহলে এখানে আমাদের সামনে একটা 2 আসে। দেখো তাহলে 2 মোল জিঙ্ক 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল জিঙ্ক অক্সাইড, এটা আমরা পাচ্ছি। ওকে, এবার এই পর্যন্ত যদি পাই, এখন আমাদের বলছে যে 65 গ্রাম জিঙ্ককে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম জিঙ্ক অক্সাইড পাওয়া যায়, মানে জিঙ্ক অক্সাইডের পরিমাণ বের করতে বলছে। সো n অফ জিঙ্ক ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু n অফ জিঙ্ক অক্সাইড, এখানেও আমাদের ডিভাইডেড বাই 2 আসার কথা। তাহলে দেখো এই যে 65 গ্রাম দেয়া আছে, সো জিঙ্ক মানেই 65, তাই না? সো 65 গ্রাম জিঙ্ক, এখানে আমরা 2 কেটে দিলে এই জায়গায় আমাদের W ডিভাইডেড বাই m আসবে। সেখানে তুমি যদি ভ্যালুটা বসাও, জিঙ্কের ভ্যালু 65 ডিভাইডেড বাই 65 ইকুয়ালস টু n অফ জিঙ্ক অক্সাইডের ভ্যালু আমাদের জিজ্ঞেস করছে। সো জিঙ্ক অক্সাইডের ভ্যালু W ডিভাইডেড বাই m। সো জিঙ্ক অক্সাইডের ভ্যালু কত আসে এখানে, 65 প্লাস অক্সিজেন 8 16, এটা সারারি গুণ করলে দেখো এটা কেটে যায়, W ইকুয়ালস টু 65 প্লাস 16, এই ভ্যালুটা আসে। সো ক্যালকুলেশন করো, 65 প্লাস 16 ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে ভ্যালু আসবে হচ্ছে 81, আই গেস। সো এই হচ্ছে 81 আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? সো এটা উত্তর তুমি ক্যালকুলেশন করে এভাবে 2 লাইন 3 লাইনে বের করতে পারবা, সিম্পল ম্যাথ। ওকে, সো এবার বলছে দেখো 10 গ্রাম HCl কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কি পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার। তো এই জায়গাতে আমাদের প্রশমিত করতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত সেটা বের করতে হবে। তাহলে আগে আমরা প্রথমে HCl নিব, এটাকে প্রশমিত করতে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছি, বিক্রিয়া শেষে আমরা কি পাবো,
পটাশিয়াম ক্লোরাইড, পানি, এটা পাবো। তাহলে দেখো এখানে আমাদের বলছে যে HCl এর 10 গ্রাম, এই জায়গাতে 10 গ্রাম, এটাকে প্রশমিত করতে কি পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে দরকার, সেখানে এই W এর পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে করব, N of HCl divided by 1 equals to N of potassium hydroxide divided by 1, যেহেতু এক মোলের সাথে এক মোল গেছে। এখন N of HCl এর ক্ষেত্রে আমরা যদি দেখি N কে ভাঙলে W by M, তাহলে দেখো M নিচে যাবে 36.5, উপরে যাবে, খেয়াল করো HCl এর W এর ভ্যালু কত, 10 গ্রাম, সো 10 লিখলাম, ইকুয়ালস টু ওখানে আমাদের কি পরিমাণ বের করতে বলছে, তাহলে উপরে W, নিচে পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভ্যালু কত, পটাশিয়াম 39, দেখো 39 প্লাস 41 প্লাস অক্সিজেন 8 16, সো এখানে টোটাল মিলে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 56, তাহলে নিচে যাবে হচ্ছে 56। সো ক্যালকুলেশন করবা, W এর ভ্যালু পাবা 56 ইন্টু 10 ডিভাইডেড বাই 36.5। তো ক্যালকুলেশন করো, 56 ইন্টু 10 ডিভাইডেড বাই 36.5। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের ভ্যালু আসে 15.34। এই আসে হচ্ছে খ নাম্বার আমাদের কারেক্ট আনসার। খ নাম্বার কারেক্ট আনসার, সেটা কত, 15.34। সো এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এবার বলছে দেখো 53 নাম্বার এমসিকিউটা, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটাকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়। সো আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এটাকে হিট দিব, হিট দিয়ে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাবো। সো দেখো এখানে 50 গ্রামকে উত্তপ্ত করছি, তাহলে এই জায়গায় 50 গ্রাম আর এখানে হচ্ছে যেটা তৈরি হবে সেটা। সো কি পরিমাণ মানে কি, W এর পরিমাণ বের করতে হবে। সো N of ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু N of কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1। সো N of ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি ভাঙো W বাই M পাবা। সো উপরে W এর পরিমাণ দেখো 50 গ্রাম দেয়া আছে, M এর পরিমাণ কত, 100, ইকুয়ালস টু N of কার্বন ডাই অক্সাইড। সো W ডিভাইডেড বাই M করলে দেখো এখানে 44 আসে। সো কাটাকাটি করে এটার সাথে এটা কাটাকাটি করলে 2 আসে, দেখো W ইকুয়ালস টু পরবর্তীতে 44 ডিভাইডেড বাই 2 লেখা যায়, মানে এখান থেকে ক্যালকুলেশন করে 22 গ্রাম। সো আমরা এখান থেকে 22 গ্রাম পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমরা এখানে উত্তপ্ত করে কি পরিমাণ গ্যাস পাচ্ছি, 22 গ্রাম। বুঝতে পারছো? এবার আসো বলছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। সো 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা বের করতে হবে। বাট প্রবলেম হইতেছে আমরা ম্যাগনেসিয়াম নিলাম, এখানে আমরা অক্সিজেন তো আর অক্সিজেন শুধু নিতে পারবো না, তাহলে যাবে কি, অক্সিজেন তোমার হচ্ছে গ্যাস আকারে যাবে, বিক্রিয়া শেষে তৈরি করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার এখানে অক্সিজেন 2টা, তাহলে এখানে মেলানোর জন্য 2 দিব, এখানেও মেলানোর জন্য 2 আসবে। এখন এইটার সাথে এইটা বিক্রিয়া করছে, সমতাকরণ করতে গেলে সহগুণানুপাত সূত্র অনুসারে N of ম্যাগনেসিয়াম ডিভাইডেড বাই 2 N of অক্সিজেন ডিভাইডেড বাই 1 এটা আসে। সো দেখো এই যে হাফ, এটাকে সামনে নিলাম। এবার এখানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম বলছে না, সো ম্যাগনেসিয়ামকে ভাঙলে W বাই M পাওয়া যায়। সো W বাই M পাওয়া যায়, W এর ভ্যালু দেখো 24 দেয়া আছে, আণবিক ভর ম্যাগনেসিয়ামের জন্য 24ই হয়। কত গ্রাম অক্সিজেনের সাথে বলছে, তাহলে অক্সিজেনের সাথে বললে 1 বাই 1 রেখে দিলাম এই 1টাকে। এবার এটাকে ভাঙলে W বাই M পাবো, W জানি না, M কত, অক্সিজেনের জন্য 32 গ্রাম। সো এবার ক্যালকুলেশন করো, এটা এটা কেটে যায়, তাহলে দেখো W ইকুয়ালস টু 32 ডিভাইডেড বাই 2 পাওয়া যায়, ক্যালকুলেশন করলে 16। বুঝতে পারছো? সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, 16 গ্রাম অক্সিজেন। এইভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবা, কখনো ভুল হবে না, কখনো ভুল হবে না। স্টেপ বাই স্টেপ তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, পারবা না? অবশ্যই এইভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আগাবা। এরপরে দেখো বলছে 12 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে একদম সেম ভাবে আগের বার যখন হচ্ছে আমরা 24 গ্রাম করছি, 24 গ্রাম করছে হচ্ছে আমাদের 16 গ্রামের সাথে, তাহলে 12 গ্রাম এখন আমাদের ঠিক উল্টা, মানে হাফ হয়ে যাবে, 8 গ্রামের সাথে হবে। ক্যালকুলেশন করলে তুমি একদম সেম ভাবেই পাবা, 12 গ্রাম 8 গ্রামের সাথে করবে। পরে দেখো বলছে যে এত মোল মিথেন পোড়ালে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে আমাদের এটা ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে, CH4 মিথেনকে পোড়াবো মানে কি, অক্সিজেনের সাথে দহন করলে এখান থেকে আমরা দেখো মিথেনের সাথে অক্সিজেন দহন করলে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এটা তৈরি হওয়ার কথা। তো দেখো এই মিথেনের সাথে তুমি যখন দহন করছো, তাহলে অক্সিজেন দিয়ে দহন করছো, তাহলে কার্বন ডাই অক্সাইড হইছে CO2। বুঝতে পারছো?
তো এই জায়গাতে CO2 যখন তৈরি হয়েছে, তাহলে এই জায়গাতে এই যে দহন বিক্রিয়াটা করলাম, মিথেনের সাথে দহন বিক্রিয়াটা করলাম, এখানে তুমি এত মোল ব্যবহার করছো, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে সেটা তোমার বের করা লাগবে। তাহলে মিথেনের সাথে কার্বন ডাইঅক্সাইড এইটার সাথে এইটা আসবে, তাহলে n of CH4 divided by 1 equals to n of carbon dioxide divided by 1. So এখানে মোল সংখ্যা দেখো দেয়া আছে 4.2 into 10 to the power 2 এত মোল equals to এখানে আমাদের কি পরিমাণ মানে W এর পরিমাণ বের করতে বলছে, তাহলে W divided by M আসবে, M মানে কার্বন ডাইঅক্সাইড, সেখানে আসবে কত 44 গ্রাম। সো আড়াআড়ি গুণ করলে W equals to 44 into 4.2 into এটার স্কয়ার। সো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্যালকুলেশন করলে কত আসবে 44 into 4.2 into 100। সো ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে আমাদের ভ্যালু আসে 1.8 into 10 to the power 4। এইটা ক্যালকুলেশন করো, একদম ইজিলি বুঝবা, বুঝতে পারছো? ক্যালকুলেশন করলে ইজিলি বুঝবা। সো আমাদের এত মোল মিথেন পোড়ালে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা বের করতে বলছে, এন্ড আমরা এটা পেয়ে গেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি অনেকগুলো এমসিকিউ আমরা করে ফেলছি। এখন আমরা আরেকটা দেখব। বলছে দেখো 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা হলো 0.005 মোল ক্যালসিয়াম কার্বনেট। সো আমরা যখন 5 গ্রাম নিচ্ছি তখন এটাকে মোলে কনভার্ট করতে হবে, তাহলে মোল ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M, উপরে 5 নিচে হচ্ছে আণবিক ভর 100। সো ক্যালকুলেশন করলে 0.05 মোল, মানে এটা কারেক্ট। এবার বলছে একে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় হচ্ছে তোমার কত 1.12 লিটার। তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি কেমনে হবে সেটা যদি আমরা দেখতে চাই, এই ক্যালসিয়াম কার্বনেট এটাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে এটার সাথে রিলেশন করতে হবে, এটার করে তোমার তৈরি করতে হবে। তো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেয়া আছে 5 গ্রাম, মানে 5 ডিভাইডেড বাই 100। আর এখানে তুমি যখন উত্তপ্ত করে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবা তাহলে VL ডিভাইডেড বাই 22.4 লিটার আসবে। সো আড়াআড়ি গুণ করলে 22.4 ইনটু 5 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু VL, এটা আসবে। সো ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এখান থেকে বের হয়ে 1.12 লিটারই আসবে। এবার বলছে এটাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় সেম, তাহলে এখান থেকে সেম ভাবে এইটার সাথে এইটা রিলেশন করে ক্যালসিয়াম অক্সাইড বের করতে হবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি যে আমাদের আলাদা আলাদা ভাবে কিভাবে এই ম্যাথটা করতে হবে। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। সো মোটামুটি আমরা হচ্ছে এখান থেকে 57টা মতো এমসিকিউ দেখে ফেলছি। ক্লাসে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমার একটু হচ্ছে যে শারীরিক অসুস্থতা ফিল হচ্ছে। সো মোটামুটি এই যে 57টা এমসিকিউ এর ভিতরে ম্যাক্সিমাম জিনিসপত্রই তোমার কভার হয়ে গেছে। জাস্ট আমি তোমাকে লাস্টে আর কয়েকটা জিনিসপত্র একটু বলে দিতে চাই, সব জিনিসপত্র এখান থেকে কভার হয়ে গেছে, এইটা জাস্ট বললেই তোমার বাকিগুলাও হচ্ছে তোমার কভার হয়ে যাবে আর কি। এই যে এই জিনিসটা একটু জাস্ট তোমাকে একটু বলে দিতে চাই, তাহলে বাকিগুলো কভার হয়ে যাবে। এখানে দেখো বলছে পানি শূন্য কপার সালফেটের বর্ণ কিরকম। কপার সালফেট হচ্ছে দুই রকম হয়, এটা হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি, এটা হচ্ছে এক ধরনের কপার সালফেট। এটাকে তোমার ব্লু ভিট্রিয়াল বা সবুজ তোমার হচ্ছে নীল কপার সালফেট ইনটু 5 অণু পানি, এটাকে হচ্ছে তোমার ব্লু ভিট্রিয়াল বলে। ব্লু ভিট্রিয়াল কথাটা নেই কি, কথাটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল বা নীল ভিট্রিয়াল বলে। তো এই কপার সালফেট ইনটু 5 অণু পানি এটাকে বলা হচ্ছে তুতে। কি বলে? তুতে। তো এইটার যে বর্ণ এটা হচ্ছে নীল, এটার বর্ণ কি? এটার বর্ণ হচ্ছে নীল। সো এটাকে তুমি যদি পানি দিয়ে, এটাকে যদি তুমি হিট দিয়ে এই পানি অংশটাকে তুলে ফেললে এই পানি অংশ তুলে ফেললে এটা কি হয়ে যাবে জানো? পানি যখন থাকবে না তখন এই কপার সালফেটের বর্ণ হয়ে যাবে সাদা। তো এইটা খুব খুব বেশি প্রশ্নে আসে যে কপার সালফেট ইনটু 5 অণু পানি এটার বর্ণ কি? এটা বর্ণ হচ্ছে নীল। যদি তুমি এটাকে হিট দিয়ে তুলে ফেলো, মানে এই 5 অণু পানিকে হিট দিয়ে এখান থেকে তুলে ফেলো, তখন এর বর্ণ হয়ে যায় কি? বর্ণ হয়ে যায় সাদা। তাহলে শুধু কপার সালফেট বা পানি শূন্য কপার সালফেটের বর্ণ হচ্ছে সাদা। বুঝতে পারছো? তাহলে এই অংশটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এবং এখান থেকে কপার সালফেটে পানির শতকরা পরিমাণ এবং কপার সালফেটের শতকরা পরিমাণ এটা জিজ্ঞেস করে। তো যদি পানির শতকরা পরিমাণ বলে তাহলে উপরে 5 ইনটু পানি ইনটু 100% নিবা, নিচে কপার সালফেট ইনটু 5 অণু পানি নিবা। এইটা ক্যালকুলেশন করলে তুমি এখানে পানির শতকরা পরিমাণ পেয়ে যাবা।
সো যেই পদ্ধতি আমি এতক্ষণ তোমাদের শেখাইছি সেম পদ্ধতিতে করবো। সো আশা করি টোটাল ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগছে। যা কিছু শেখাইছি এগুলাই তোমার মোর দেন এনাফ ভালো করার জন্য। বাকি আমরা বেসিক ক্লাসে আরো অনেক কিছু দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।